গল্প হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা, শারমিন আক্তার সুবর্ণা। পঞ্চম পর্ব। জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা ভ্রুকুটি করে বলে উঠে, তোর নাকে গালে কামড় কে দিয়েছে রে? স্নেহার করা প্রশ্নে জাদুয়া নিজ ললাটে রক্পালের মধ্যস্থলে ভাঁজ ফেলে তার বলা কথার মর্মার্থ বোঝার প্রয়াসে চেষ্টা লিপ্ত। খানিকক্ষণ ভাবনার পরও বুঝতে না পেরে জাদুয়া প্রত্যুত্তর করে, কিসের কামড়ের কথা বলছো আপু? জাদুয়ার করা প্রত্যুত্তরে স্নেহা জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মাথাটা উপরে তুলে নিজ তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করে বলে উঠে, এই যে তোর নাক আর বাম গালে কেমন দাঁতের কামড়ের ন্যায় জায়গায় জায়গায় রক্তিম বর্ণ হয়ে আছে। স্নেহার দেখানো স্থানগুলোতে হাত দিতেই জাদুয়ার মনে পড়ে ফ্রেশ হওয়ার সময় নিজ আদলে জ্বলন অনুভূত হওয়ার কথা। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে, কি বলছো আপু, কামড় কই থেকে আসবে? জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা বলে উঠে, বিশ্বাস না হলে আয়নাতে গিয়ে দেখ। এতক্ষণ যাবৎ সোহানা বেগম জাদুয়া স্নেহার করা কর্মগুলো পরিলক্ষিত করে ভ্রুকুচকে তাদের সম্মুখে এসে জাদুয়ার মুখশ্রীটি নিজের দিকে ঘুরিয়ে বলে উঠে, কই দেখি তো কিসের কামড়? কথাগুলো বলেই জাদুয়ার মুখশ্রীটি ভালোমতো পরখ করে কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলেন, এটা কোনো কামড় না, অ্যালার্জি উঠেছে বোধহয়, কালকের মধ্যে ভালো হয়ে যাবে। সোহানা বেগমের কথায় জাদুয়া সস্থির নিঃশ্বাস ত্যাগ করে স্নেহাকে বলে উঠে, আপু তোমার এই আজগুবি কথায় আমার তো রুহু বের হয়ে আসার উপক্রম হয়েছিল। স্নেহা আয়েশা বেগমের কথায় নিজ মাথা চুলকিয়ে বলে উঠে, শরীরে তোর এলার্জিগুলো দেখতে ঠিক কামড়ের মতোই লাগছিল তাই বলেছি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে দর্পণের আয়না সম্মুখে দাঁড়ায় উদ্দেশ্যে তার মুখশ্রীতে ওঠা এলার্জিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। দর্পণে নিজ মুখের প্রতিবিম্ব ফুটে উঠতেই নেত্রে পরিস্ফুটিত হয় কামড়ের মতো দেখতে এলার্জিগুলো। খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে, স্নেহা আপু একদম ঠিকই বলেছে, এলার্জিগুলো ঠিক কামড়ের মতোই দেখতে। জাদুয়ার দর্পণে নিজেকে পর্যবেক্ষণের সময় কক্ষে প্রবেশ ঘটে হ্যাছিলের। জাদুয়াকে এভাবে দর্পণের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে উঠে, কি প্রবলেম? এভাবে আয়নার সম্মুখে সমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাছিলের উচ্চারিত শব্দ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে চমকে ভয় পেয়ে হ্যাছিলের পানে চেয়ে ভয় ভয় বলে ওঠে, না আসলে হঠাৎ করে কেন জানি আমার মুখে অ্যালার্জি উঠেছে। স্নেহা আপু বলল, এলার্জিগুলো দেখতে নাকি একদম কামড়ের দাগের মতো, তাই দেখছিলাম দাগগুলো। জাদুয়ার করা প্রত্যুত্তরে হ্যাছিল ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠে, অ্যালার্জি? কিসের অ্যালার্জি? হ্যাছিলের করা প্রশ্নে জাদুয়া নিজেকে ধাতস্থ করে হ্যাছিলের সম্মুখে গিয়ে নিজ গাল ও নাকের দিকে ইশারা করে বলে উঠে, এই যে দেখুন অ্যালার্জি, বলুন একদম মনে হচ্ছে না কারো দাঁতের কামড়। এটা যে অ্যালার্জি সেটা তোমায় কে বলেছে? হ্যাছিলের করা প্রশ্নে জাদুয়া সোজাসাপটা উত্তর হিসেবে বলে, ছোট মামি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হ্যাছিল জাদুয়ার মুখশ্রীর পানে দৃষ্টি তাক করেই কিছুটা শুকনো কাশি দিয়ে স্মৃতিচারিত করে মধ্যাহ্নে দুপুরে তার দ্বারা গঠিত কিছু অনাকাঙ্ক্ষিত কর্ম। ফ্ল্যাশব্যাক। জাদুয়ার নরচের দরুন অনিয়ন্ত্রিত হ্যাছিল জাদুয়ার মুখশ্রীটি নিজ উন্মুক্ত বক্ষ হতে দুহাতের অন্তরালে নিয়ে শয়নরত অবস্থায় গ্রীবাদেশ নুয়ে জাদুয়ার কোমল আদলে নিজ দন্তের আলতো স্পর্শ কাটতেই গভীর ঘুমের ঘোরে ঘুমিয়ে নড়েচড়ে উঠে হ্যাছিলের হাতের অন্তরাল হতে ছুটে আরে শক্তভাবে আলিঙ্গন করে এবার নিজ নাসিকানাক হ্যাছিলের উন্মুক্ত বক্ষে ঘর্ষণ করে ফের তলিয়ে যায় গভীর তন্ত্রায়। জাদুয়ার এহেন কর্মে হ্যাছিল নিজেকে ধাতস্থ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে তড়িৎ বেগে জাদুয়াকে নিজ বক্ষ হতে সরিয়ে নিজ দন্তের শক্ত স্পর্শের অন্তরালে নিয়ে আসে জাদুয়ার দণ্ডায়মান খাড়া তির্যক পাকানো নাকটি। ঘুমের ঘোরে কেঁদে ওঠে জাদুয়া। জাদুয়ার কান্নার শব্দ হ্যাছিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নিজ মুখ সরিয়ে নিয়ে তন্দ্রার ঘোরে কান্নারত ভ্রুকুচকে থাকা আদুরে রমণীটিকে দেখে ফের গ্রীবাদেশ নুয়ে জাদুয়ার নাসিকায় নিজ ওষ্ঠের আলতো চুম্বন একে সরে আসে বিছানা হতে। হ্যাছিল ভেবেছিল এই বুঝি নির্বোধ মেয়েটি ঘুম থেকে উঠে বসে, কিন্তু সৌভাগ্য তার তন্দ্রাদের শেহজাদি কি আর এত সহজে নিজ রাজ্য ভ্রমণ হতে বেরিয়ে আসে। আফসোস যে ঘুমোতে চেয়েছিল অথচ তার ঘুম কেড়ে নিয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নির্বোধ মেয়েটি। খানিকক্ষণ জাদুয়ার পানে চেয়ে হ্যাছিল চলে যায় নিজ ব্যালকনিতে। জাদুয়ার তন্দ্রার্ত অবস্থায় থাকা সম্পূর্ণ সময় কাটিয়েছে সে তার কক্ষের ব্যালকনিতে।
আড়মোড়া ভেঙে যখন জাদুয়া ঘুম থেকে উঠবে তখনই হাছিল তীক্ষ্ণভাবে নিজেকে প্রদর্শন করে জাদুয়ার নিকট। ঘুমু ঘুমু ফোলা আদলে কি মোহনীয় লাগছিল ওই সর্ষি কন্যাকে সেটা কেবল সেই জানে। জাদুয়া ঘুম থেকে উঠতেই হাছিলের নেত্রে পরিস্ফুটিত হয়েছিল রক্তিম হয়ে থাকা নাক ও আদুলের অধিকারিণীকে। হলুদ ফর্সা আদুলের সৃষ্ট রক্তিম বর্ণটি আরো আকর্ষণীয় করে তুলেছে মেয়েটিকে। নিজের দেয়া প্রথম দাগে কি অদ্ভুত স্নিগ্ধ লাগছিল তাকে, মনে হয়েছিল নিজ বক্ষের অন্তঃস্থলে বন্দিনী হিসেবে লুকিয়ে রাখুক সারা জীবন ওই অবুঝ সর্ষি কন্যাকে। ঢুক গিলল হাছিল জাদুয়ার এহেন মায়াবিনী রূপে। বর্তমান নিজের দ্বারা গঠিত কর্মের কথা স্মৃতিচারিত হতেই উসখুস করে উঠে হাছিল। হাছিলকে এভাবে উসখুস করতে দেখে হাছিলের দ্বারা সংগঠিত কর্ম হতে অজ্ঞ জাদুয়া বলে ওঠে, আপনি এমন করছেন কেন? ঠিক আছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাছিল নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতেই মনে পড়ে গোধূলি লগ্নে জাদুয়ার বলা তার প্রতি চিন্তা না হওয়ার প্রকাশিত কথাগুলো। সে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, তোমার আমাকে ভালোবাসা না বাসায় আমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তো তোমায় সারা জীবনের জন্য নিজ বন্দিনী করে নিয়েছি। কিন্তু আমার প্রতি তোমার চিন্তা না হওয়ার বাক্যটি বুঝতেই কেমন অদ্ভুত যন্ত্রণা অনুভূত হয়েছে আমার এই বক্ষে। তুমি তো আমার হয়ে গেছো সারা জীবনের জন্য। অন্য কারো ছায়াও আমি পড়তে দিব না তোমার গায়ে। তবে কেন এতেও আমার অশান্ত বুকটিকে শান্ত করতে সক্ষম হচ্ছি না? কেন? কেন? কেন তোমার আমার প্রতি চিন্তা না হওয়ার বিষয়টিতে ক্ষণে ক্ষণে অভিমানের আবির্ভাব হচ্ছে আমার বক্ষে তোমার প্রতি? হাছিলকে জাদুয়া নিজের পানে এরূপভাবে থো হয়ে তাকিয়ে থাকতে দেখে চিন্তিত ভঙ্গিতে ফের বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? এভাবে স্তব্ধ হয়ে রয়েছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? কিছু তো বলুন, আমার খুব চিন্তা হচ্ছে। জাদুয়ার বলা প্রতিটি বাণী হাছিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে হাছিল গুরুগম্ভীর ভাবে বলে ওঠে, কেন চিন্তা হচ্ছে তোমার? বাহরে, কেউ অসুস্থ হলে তার জন্য চিন্তা হওয়া কি স্বাভাবিক বিষয় না? জাদুয়ার করা প্রত্যুত্তরে হাছিল দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না, স্বাভাবিক বিষয় নয়। তোমার এই ধরনের চিন্তা আমার প্রতি না দেখালেই খুশি বোধ করব আমি। কথাগুলো বলেই হাছিল হনহনিয়ে জাদুয়ার সম্মুখ হতে গিয়ে রাগান্বিত হয়ে নিজ শরীরের পোশাক খুলতে ব্যস্ত হয়ে পড়ে। হাছিলের এহেন কর্মে জাদুয়া মুখ মলিন করে অসহায় স্বরে বিড়বিড়িয়ে বলে, আমি এমন কি বলেছি যে এভাবে কথা বলতে হবে? জান, আপনি অসুস্থ হলেও আমার কিছু যায় আসে না, নিষ্ঠুর লোক একটা। বলেই জাদুয়া হনহনিয়ে বের হয়ে যায় নিজ কক্ষ হতে। জাদুয়ার প্রস্থানের পানে চেয়ে হাছিল ক্রোধান্বিত হয়ে নিজের পরিহিত কোটটি খুলে সজোরে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিজের অনাকাঙ্ক্ষিত ভাবে উৎপন্ন ক্রোধের নিয়ন্ত্রণে। মাস পেরিয়েছে খানিক। অতিবাহিত মাসের এই নিঃশব্দ যাত্রায় জাদুয়া আর হাছিলের সম্পর্ক অনেকটা আগের মতোই থাকলেও ভেতরে ভেতরে কিছু একটা পাল্টে গেছে। এই অতিবাহিত সময়ে জাদুয়া হাছিলের দেয়া 3টি দায়িত্বের মধ্যে 2টি ঠিকভাবে পালন করলেও তৃতীয়টি, অর্থাৎ রাতে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়ার কাজটি পালনে দেখিয়েছে অনীহা। কারণ তন্দ্রাদের শেহজাদি প্রতিবারই অমানিসায় অন্ধকারে গভীর তন্দ্রায় ঘুমে ডুবে যায় হাছিলের শত হুমকির পরও। হাছিল ফিরে এসে তার পাশে বসে থাকলেও সে অচেতন, অথচ জাদুয়ার এহেন কর্মে সে রাগান্বিত হয়ে জাদুয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকালেই মুহূর্তেই যেন তার ভেতরে কোনো কঠিন অনুভূতি ধীরে ধীরে মোমের মতো গলে যায়, রাগগুলো উবে গিয়ে প্রশান্তির ছাপ ফুটে ওঠে সমগ্র মুখমণ্ডলে। এই অতিবাহিত দিনে সবচেয়ে বড় পরিবর্তন যা হয়েছে তা হল হাছিলের প্রতি জাদুয়ার দৃষ্টিকোণ। হাছিলের করা তার উপর ক্রোধ, ক্ষোভ, আক্রোশের পরেও হাছিলের প্রতি তার মনের অজান্তে একটা আলাদা টান অনুভূত হতে শুরু করে, যদিও সে নিজেই সেই অচেনা অনুভূতি স্পষ্ট করে বুঝতে সক্ষম নয়। তবুও জাদুয়ার মন সেই কঠিন মানুষটির দিকে অনায়াসে আকৃষ্ট হয়। হাছিলের দুর্বোধ্য অপ্রকাশিত চাহনি আর মৃদু আচরণের মধ্যে কিছু একটা আছে যা তাকে বাধ্যতামূলকভাবে তার দিকে আকৃষ্ট করছে। এই ভালোবাসার চোরাস্রোত আর অনুভূতির দোলাচল তাকে নানান দ্বিধায় ফেলে দেয়। সম্পর্কের এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন তাকে বিভ্রান্তির ভেতরে ফেলে, যেমনটি কোনো গভীর নদীতে স্রোতের টানে মানুষ হারিয়ে যায়। কিন্তু হাছিলের প্রতি গড়ে ওঠা তার তীব্র অধিকারবোধ অনুভব হওয়া প্রমাণ দিচ্ছে তার গড়ে ওঠা দুর্বলতার। অন্যদিকে
হাছিলের মনেও জাদুয়ার প্রতি পূর্বের তুলনায় অধিক মাত্রায় একমাত্র তার অধিকারবোধ জন্ম নিচ্ছে। তার ভেতরের অবচেতন মনের প্রতিটি কোণে জাদুয়ার প্রতি এক অদৃশ্য আগ্রাসন শক্তি তৈরি হয়েছে। সে জানে এই নারী শুধুমাত্র তার, এবং তার অনুমতি ছাড়া অন্য কারো সাহস নেই এই নির্বোধ রমণীর নিকটে আসার। কিন্তু এক অদ্ভুত ধরনের নিরাপত্তার বোধ তার ভেতরে ভর করে আছে, যা তাকে সব সময় জাদুয়ার দিকে টেনে নিচ্ছে ভয়ঙ্করভাবে। সে জাদুয়ার পাশে অন্য কারো উপস্থিতি সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই অধিকারবোধ যেন তার ভেতরের এক নিষ্ক্রিয় শান্ত অগ্নি, যা একটু আগুনের ক্রোধের সংস্পর্শেই উত্তপ্ত হয়ে উঠতে পারে। এরই মধ্যে সাব্বির আর স্নেহার সম্পর্কেও এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। সাব্বির স্নেহার সাথে না চাইতেও ফোনে প্রতিদিন কথা বলার দরুন অদ্ভুতভাবে স্নেহার প্রতি মায়ে জড়িয়ে পড়ে। এমনকি স্নেহাকে না দেখে তার সম্পর্কে না জেনেই মনের অন্তরালে বুনতে শুরু করে মায়া নামক বেড়াজাল। অপরিচিত নাম না জানা মেয়েটি সাব্বিরের মনকে স্নিগ্ধ শান্তির মায়ে জোড়াচ্ছে ক্ষণে ক্ষণে। কি হবে এই বেড়াজালের নতুন রূপ? যখন সম্মুখে আসবে পরিচিত রূপ। রাতের আকাশে পূর্ণিমার চাঁদের আলো ঝরে পড়ছে সুলতানা ভিলার উপর, গাছপালায় আলোছায়ার লুকোচুরি খেলা আর মৃদু হাওয়ার সঙ্গীত পরিবেশকে এক অন্যরকম মায়াময় করে তুলেছে। পাখির কিচিরমিচির, গাছের পাতার মৃদু মর্মর ধ্বনি যেন তাদের হৃদয়ের প্রতিটি অনুভূতিকে আরও স্পষ্ট করে তুলছে। তিমিরের রাতের প্রকৃতির এই মোহনীয় রূপ নিজ ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতি প্রেমী মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে উপভোগে ব্যস্ত। আজ সে তন্দ্রাদের পরিত্যাগ করে সন্ধি জমিয়েছে প্রকৃতির সাথে। ঠিক সেই মুহূর্তে কক্ষে আগমন ঘটে হাছিলের, শূন্য বিছানায় নজর পড়তেই হৃদয় কুঁচকিয়া আসে তার। আজ তন্দ্রাদের শেহজাদিকে বিছানায় না দেখে নেত্রযুগল ঘুরোতেই চোখে পড়ে খোলা দরজার ব্যালকনি। সেখানটায় পদযুগল রাখতেই দৃষ্টিপটে ভেসে ওঠে মুগ্ধতায় প্রকৃতি অবলোকন করা মুখাবয়ব। তখনই গলা খাকারি দিয়ে হাছিল বলে ওঠে, প্রকৃতি বিলাস শেষ হলে রুমে আসো। বলেই হাছিল প্রস্থান করে কক্ষে। আকস্মাৎ হাছিলের ভারী কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠে হাছিলের যাওয়ার পানে চেয়ে কোনো শব্দ না করে নিজ পদযুগল ফেলে কক্ষের উদ্দেশ্যে। কক্ষে প্রবেশ করে কোনো বাক্য ব্যয় না করে নতজানু হয়ে দাঁড়িয়ে রয় জাদুয়া। ইদানিং কেন যেন হাছিলের পানে তাকাতে তার ভীষণ লজ্জা অনুভূত হয়। জাদুয়াকে নতজানু হয়ে থাকতে দেখে হাছিল তীক্ষ্ণ মেজাজে বলে, তোমায় মেঝের দিকে তাকিয়ে থাকার জন্য ডাকিনি, কোটটা খুলে দাও। বলেই হাছিল দুহাত সোজা উঁচু করে দাঁড়ায়। হাছিলের কড়া আদেশে জাদুয়া মাথা উঁচু করে হাছিলকে দেখে সম্মুখে এগিয়ে তার পরিহিত কোটটি খুলে দিতেই হাছিল জাদুয়ার দিকে ঘুরে ফের বলে, শার্টের বোতামগুলো খোলো। জাদুয়া হাছিলের আদেশমতো কাপা কাপা হাতে বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সমগ্র মুখশ্রী জুড়ে উষ্ণতায় সৃষ্টি হয় রক্তিমাভা। হাছিল জাদুয়ার পানে একাগ্রভাবে তাকিয়ে থেকে বলে, আজ তন্দ্রাদের শেহজাদির জেগে থাকার কি কোনো বিশেষ কারণ আছে? হাছিলের প্রশ্নে জাদুয়া তথমত খেয়ে বলে উঠে, না, আসলে আমি সব সময়ই জেগে থাকার চেষ্টা করি। কিন্তু তারপরও কেন জানি ঘুমিয়ে পড়ি। তাই আজ যাতে ঘুমিয়ে না পড়ি সেজন্য বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। বলেই হাছিলের পানে চেয়ে ফের বলে, বোতাম খোলা শেষ। বাক্যটি সম্পূর্ণ করে হাছিল হতে নিজের দূরত্ব বাড়িয়ে নিয়ে ফের নতজানু হয়ে রয় জাদুয়া। জাদুয়াকে এভাবে সরে যেতে দেখে হাছিল ভ্রুকুটি করে কোনো বাক্য ব্যয় না করে চলে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে। হাছিলের প্রস্থানে বড় একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বিছানায় ধপাস করে বসে নিজের অনিয়ন্ত্রিত ধুকপুক করা বক্ষপিঞ্জর চেপে ধরে জাদুয়া। খানিকক্ষণ বাদে হাছিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করে ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতেই জাদুয়া বলে উঠে, ডিনার করবেন না? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাছিল এক কথায় বলে, না। হাছিলের কড়া প্রত্যুত্তরে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে এগিয়ে যায় তার নিকট। সে জানে হাছিল বেশি প্রশ্ন করা পছন্দ করে না, তাই এখন অবধি জাদুয়া হাছিলের কোনো বাক্যের উল্টো প্রশ্ন করেনি। হাছিলের প্রতিটি বাক্য তার জন্য চিরধার্য ভেবে পালন করার যথাসাধ্য প্রচেষ্টা করেছে সে। ধীর গতিতে হাছিলের মাথার সম্মুখে বসে আলতো হাতে চুলগুলো বুলিয়ে দিতেই ভালো লাগায় নেত্রযুগল বন্ধ করে নেয় হাছিল। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে ব্যস্ত হয়ে পড়ে জাদুয়া বন্ধ নেত্রের হাছিলকে অবলোকন করতে।
প্রভাত হতেই আলোর ঝলকানিতে আড়মোড়া ভেঙে নেত্রযুগল মেলে ধরে জাদুয়া। গতকাল সালাত আদায় হতে ছুটি পেয়েছে সে, তাই তোড়জোড়ও নেই দ্রুত তন্দ্রা থেকে ওঠার। আজ জাদুয়ার ঘুম থেকে ওঠার পূর্বেই হাছিল প্রস্থান করেছে নিজ কর্মে। জাদুয়া অবাকই হয়েছে বটে ঘুম থেকে উঠে হাছিলকে না দেখতে পেয়ে। এমনটা কখনোই হয়নি। তার দায়িত্ব পালন না করিয়ে হাছিল এখন অবধি প্রস্থান করেনি নিজ কর্মে। তবে আজ কেন? নিজ ভাবনার ইতি টেনে ফ্রেশ হয়ে জাদুয়া নিচে যেতেই পরিলক্ষিত হয় মারিয়াম বেগমের করা রান্নার বিরাট আয়োজনের। এই আয়োজনের মর্মার্থ বুঝতে না পেরে জাদুয়া স্নেহাকে বলে ওঠে, আপু এত আয়োজন কিসের? জাদুয়ার প্রশ্নে তাদের হেল্পিং হ্যান্ড সাথী মুখ ভেঙিয়ে বলে উঠে, আরে আপা, আপনার বড় মামির বিলেত ফেরত আত্মীয় আইব আজকে, তাই এত আয়োজনে ব্যস্ত। শুনছি মেলাদিন নাকি থাকবে এইখানে। তাই যে কোনোদিন একটা কামও করে নাই সে ব্যস্ত হইয়া পড়ছে এত আয়োজন করতে। সুলতানা ভিলায় ঘটতে চলেছে নতুন অতিথির আগমন। এই অতিথি কেমন প্রভাব ফেলবে তাদের শান্তিপূর্ণ জীবনে, সেটাই এখন দেখার পালা। কিছুদিনের মধ্যেই শুরু হবে জাদুয়ার মাধ্যমিক পরীক্ষা। ফলশ্রুতিতে স্কুল বন্ধ হয়ে গেছে কিছুদিন আগেই। স্কুলে যাওয়ার তোড়জোড় না থাকলেও পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে সে। তাই অতিথিদের আগমনের বার্তা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে সকালের নাস্তা সেরে চলে যায় নিজ কক্ষে পড়ার উদ্দেশ্যে। মারিয়াম বেগমের আয়োজনে কেটে যায় অনেকটা বেলা। সুলতানা ভিলায় মধ্যাহ্নের মাঝে আগমন ঘটে মারিয়াম বেগমের বিদেশফেরত ভাই শহীদ হোসেন এবং তার ছেলে ইয়াসিন এবং মেয়ে জারামনির। তাদেরকে নজরে পড়তেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের, মারিয়াম বেগম ব্যতীত। শহীদ হোসেনকে একজন ঠান্ডা এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী দেখালেও তার চোখের গভীরে এক কঠিন রহস্যের ছায়া ফুটে ওঠে, যা তাকে দেখে আন্দাজ করতে পারবে না কেউ। তার ছেলে ইয়াসিন সুদর্শন, তবে তার ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রূপের হাসি এবং চোখের তীক্ষ্ণতা যেন কিছুটা ভীতিকর। সুলতানা ভিলায় সকলের চক্ষু চড়ক গাছ হওয়ার পেছনে রয়েছে নতুন অতিথি জারামনি, যার খুব ছোট এবং উগ্র পোশাক খুবই বেমানান সাব্যস্ত হচ্ছিল এই পরিবেশে। হেল্পিং হ্যান্ড সাথী নতুন অতিথিকে এহেন পোশাকে দেখে নিজের পলকহীন নেত্রকে কয়েকবার ঝাপটে স্নেহাকে ফিসফিসিয়ে বলে উঠে, স্নেহা আফা, আমি যা দেখতাছি আপনিও কি তাই দেখতাছেন? কষ্ট কইরা অতটুক পোশাক পরারই কি দরকার ছিল বলেন? না পইরাই চইলা আসতো। সাথীর এহেন কথায় স্নেহা নিজ হাসি দমিয়ে রেখে সাথীকে মুখে তর্জনী আঙুল রেখে চুপ হওয়ার নির্দেশনা জানায়। স্নেহার আদেশে সাথীও চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই মারিয়াম বেগম সকলের সাথে পরিচয় করিয়ে দেন নিজের ভাইয়ের সন্তানদের। তার ভাই পূর্বে এখানে আসলেও তার সন্তানদের আগমন ঘটেছে এই প্রথম। পরিচয় করানোর মুহূর্তেই সিঁড়ি বেয়ে সেখানে আগমন ঘটে জাদুয়ার। সিঁড়ি বেয়ে নামার সময় জাদুয়া ক্ষণ মুহূর্তের জন্য উপলব্ধিও করতে পারেনি যে একজোড়া তীব্র, ভস্মীভূত, ধ্বংসাত্মক, জ্বলন্ত দৃষ্টি তাকে গিলে খেতে উদ্যত। জাদুয়াকে দেখামাত্রই ইয়াসিনের চোখে জ্বলন্ত লালসার আগুন দপদপ প্রখরভাবে জ্বলে উঠছে করতে থাকে, যেন অদৃশ্য সুতোর বাঁধনে জাদুয়াকে তার ইচ্ছার কারাগারে আটকে ফেলতে চায়। ইয়াসিনের এহেন মনোভাব হতে অজ্ঞ জাদুয়া সকলের সম্মুখে গিয়ে দাঁড়াতেই মারিয়াম বেগমের মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। অতিথিদের মাঝে মারিয়াম বেগম কঠোর মুখে, কঠিনভাবে কঠোর রাগ মুখ ভরা বিরক্তি নিয়ে জাদুয়াকে সুলতানা ভিলার বড় ছেলের বউরূপে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে। অথচ এই পরিচয়ক্ষণেও ইয়াসিনের তীক্ষ্ণ দৃষ্টি সরেনি এক মুহূর্তের জন্য। জাদুয়া বিবাহিত শোনার পরও কোনো ভাবান্তর পরিলক্ষিত হল না তার মাঝে। সে এক ধরনের অপরিমেয় পরিমাপ করা যায় না লালসায় আটকে আছে জাদুয়ার মাঝে। হঠাৎই জাদুয়ার নতুন মানুষের সম্মুখে দাঁড়াতে তার সৃষ্ট অস্বস্তির মাঝেই নেত্রযুগল মিলিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ দৃষ্টিতে। ঠিক সেই মুহূর্তে জাদুয়ার সর্বাঙ্গ হিমশীতল ঠান্ডা, জমাট বাঁধা হয়ে ওঠে, যেন সমস্ত প্রাণহীন বরফের স্তূপ হয়ে গেছে সে। আতঙ্কের প্রবল ঠান্ডা স্রোত তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে, যেন ভয় নিজেই তাকে গ্রাস করতে শুরু করেছে। বিধাতা নারীকে এমন ভাবে তৈরি করেছেন যে কোনো পুরুষের দৃষ্টি দেখলেই নারী ক্ষমতা রাখে তার দৃষ্টি ভালো নাকি মন্দ তা উপলব্ধি করার। প্রাপ্ত বয়স্ক নারী কোন পুরুষের স্পর্শ ব্যতীত তার চোখের দৃষ্টিতেই বলে দিতে পারে ওই দৃষ্টির মর্মার্থ। ঠিক যেমন ভাবে জাদুয়াও কিছুটা আন্দাজ করতে সক্ষম হয়েছে ইয়াসিনের চাহনির অর্থ।
ফলশ্রুতিতে ভয় গুটিয়ে স্নেহার সাথে মিশে যায় সে। তখনই ইয়াসিন তার হাত বাড়িয়ে দেয় জাদুয়ার সহিত হ্যান্ডশেকের উদ্দেশ্যে। ইয়াসিনকে নিজ হাত বাড়াতে দেখে জাদুয়া ভয়ে স্নেহার হাত চেপে ধরতেই স্নেহা ইয়াসিনের উদ্দেশ্যে বিরক্তিকর অথচ শান্ত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, আপনাদের ওখানে হয়তো মেয়েদের সাথে হ্যান্ডশেক করার নিয়ম আছে, কিন্তু আমাদের এখানে নেই। আর তাছাড়া দেখা যাবে জাদুয়া একবার আপনার হাত ধরলে সেটা আর আপনার নাও থাকতে পারে। স্নেহার কথায় ইয়াসিন ভ্রুকুটি করে প্রশ্ন করে, হোয়াট ডু ইউ মিন? ইয়াসিনের করা প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা কিছু বলতে যাওয়ার পূর্বেই আয়েশা বেগম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কিছু না বাবা, ও বলতে চাচ্ছে আমাদের এখানে ছেলেদের সাথে কোনো মেয়ে হাত মিলায় না, এটাই আর কি। আয়েশা বেগমের প্রত্যুত্তরে ইয়াসিন জাদুয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নামিয়ে নেয় নিজ হাত। তখনই জারামনি বলে ওঠে, ছি, শো আনকালচার। এই সব কারণেই এদেশ এত পিছিয়ে। জারামনির কথার পৃষ্ঠে সাথী বলে ওঠে, আফা, আপনি ভুল করছেন, চার এর আগে আনো কাল হয় না হয় 3, 2, 1। বিদেশে থাইকা দেহি গুনতেও পারেন না। সাথীর কথায় স্নেহা এবার নিজের হাসি দমিয়ে রাখতে না পেরে উচ্চ শব্দে হেসে উঠতেই আয়েশা বেগমের চোখ রাঙানোতে দমে যায়। অন্যদিকে জারামনি ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! কাজের মেয়ে হয়ে কোন সাহসে আমার সাথে কথা বলতে আসিস? এক চড়ে তোর সব দাঁত ফেলে দিব রাবিশ। জারামনির করা অপমানে মুহূর্তেই সাথীর হাস্যরত মুখে ছেয়ে যায় আধারের কালিমা। জারামনির এহেন বাক্যে ক্ষিপ্ত হয়ে যায় সুলতানা ভিলার সকল মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে মারিয়াম বেগম কথা ঘুরিয়ে অতিথিদের নিয়ে যায় তাদের কক্ষ দেখাতে। তাদের প্রস্থানের পানে ক্ষিপ্ত নয়নে চেয়ে থেকে জাদুয়া ও স্নেহা চলে যায় সাথীকে সান্ত্বনা দিতে। তপ্ত প্রভাত বেলা গড়াতে থাকে, মধ্যাহ্নের প্রখর রোদ যেন আকাশ বাতাসে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। বেলা ক্রমশ ঢলে পড়ে অপরাহ্নে, রবি তার অগ্নিময় তেজ হারিয়ে ক্লান্ত হয়ে মৃদু মেঘের আস্তরণে ঢাকা পড়ে। বিকেলের কোমল আভা ক্রমশ তমসায় ঢেকে যায়, যেন দিন তার ক্লান্তি মুছে ফেলে অবসন্ন হচ্ছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে যেতে চারপাশে অন্ধকারের ঝুল পড়িয়ে দেয়। সন্ধ্যা আসে, ধীরে ধীরে তমসার অন্ধকার চাদর মেলে ধরতে থাকে রাতের ঘনায়মান আবছা কালো আবরণে। অবশেষে সব কোলাহল স্তিমিতশান্ত হয়ে আগমন ঘটে রাতের। প্রভাত হতে রাতে গড়ানোর মধ্যাকর সম্পূর্ণ সময় জুড়ে জাদুয়া ব্যস্ততায় কাটায় ইয়াসিন হতে নিজেকে আড়াল করাই। রাতের আহারের সময় হতেই সকলে উপস্থিত হয় ডাইনিং টেবিলের সম্মুখে। জাদুয়া সেখানে উপস্থিত হতেই ইয়াসিন ঠিক জাদুয়ার নিকটে গিয়ে দাঁড়াতেই তার বাহুর স্পর্শ জাদুয়ার হাতে লাগতেই নিজেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ে সে। পরন্তু এতেও কোনো লাভ পরিলক্ষিত হল না। জাদুয়া যত পেছাচ্ছে ইয়াসিনও তত তার নিকটে যাচ্ছে। এমতাবস্থায় জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুম্নি, আমার ক্ষুধা নেই, খাবো না আজ। জাদুয়ার কথায় সুলতানা খান চিন্তিত হয়ে বলে উঠেন, কেন সোনা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? সুলতানা খানের করা প্রশ্নে জাদুয়া না সম্মতি জানিয়ে প্রস্থান করে সেখান হতে। জাদুয়ার প্রস্থানের পানে এক ধ্যানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে কুটিল হাসি ফুটিয়ে তোলে ইয়াসিন। নিজ কক্ষে গিয়ে আনমনা হয়ে বই খুলে বিছানায় বসে পড়ে জাদুয়া। বই তার সম্মুখে থাকলেও ধ্যান তার অন্য প্রান্তে। জাদুয়ার ইয়াসিনের চাহনি নিজ শরীরে কেমন প্রবাহমান বিষের ন্যায় মনে হচ্ছে। কোনো ক্রমেই ওই চাহনি সহ্য হচ্ছে না তার। কি করবে সে এখন? শুনেছে দীর্ঘ সময়ের জন্যই আগমন ঘটেছে ওই অতিথি নামক অসহ্য ব্যক্তির। একই বাড়িতে থেকে ঠিক কতক্ষণ সে নিজেকে আড়াল করে রাখতে পারবে ওই বিষাক্ত চাহনি হতে। জাদুয়ার চিন্তার মাঝেই কক্ষে আগমন ঘটে হ্যাছিলের, এতেও কোনো হেলদোল পরিলক্ষিত হলো না তার মাঝে। জাদুয়াকে নিশ্চল দেখে ভ্রুকুটি করে খানিকক্ষণ দৃষ্টি তাক করে রাখে হ্যাছিল জাদুয়ার পানে। আজ কেমন অন্যরকম লাগছে মেয়েটিকে। নিজ হৃদয়ের মাঝখানে ভাঁজ রেখেই হ্যাছিল গলা খাকারি দিয়ে উঠতেই সম্বিত ফিরে পায় সে। হ্যাছিলকে দেখেই নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, আপনি আজ এত তাড়াতাড়ি? জাদুয়ার করা প্রশ্নে হ্যাছিল কোনো প্রত্যুত্তর না করে বলে ওঠে, কি সমস্যা? এরকম লাগছে কেন তোমাকে? হ্যাছিলের করা প্রশ্নে জাদুয়া ভাবনার জগতের বিচরণ করে ভাবতে থাকে, আমার কি ওই লোকটার করা অদ্ভুত আচরণের কথা ওনাকে বলা উচিত? এই কথা ভাবার পরক্ষণেই জাদুয়ার মনে পড়ে যায় সাজিদের হাত ভাঙার ঘটনা।
জাদুয়ার চিন্তার মাঝে হাছিল ধমক দিয়ে বলে ওঠে, এই ভাবনার জগতের শেহজাদি একটু নিজের রাজ্য হতে বেরিয়ে আসুন। না আসতে পারলে বলুন, আমি টেনে হিচড়ে বের করি। হাছিলের দেয়া ধমকে জাদুয়া নিজ ভাবনার ইতি টেনে কথা ঘোরানোর জন্য নিজ হাতে বই নিয়ে বলে ওঠে, দেখুন না কয়েকদিন পরই পরীক্ষা, অথচ রসায়নের এই অধ্যায়গুলো আমার মাথায় ঢুকছে না। তাই খুব চিন্তা হচ্ছে পরীক্ষা নিয়ে। জাদুয়ার করা প্রত্যুত্তর হাছিলের নিকট কেমন অদ্ভুত লাগল। কারণ খানিকক্ষণ পূর্বে জাদুয়ার মুখের যে ভঙ্গি ছিল তা এই কারণটার সাথে ঠিক মানানসই মনে হচ্ছে না হাছিলের। পরক্ষণেই হাছিল কিছু একটা ভেবে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠে, শুধুমাত্র এই কারণে এতক্ষণ চিন্তার জাগতে বিচরণ করছিলে? হাছিলের তীক্ষ্ণভাবে করা প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সায় জানায়। হাছিল খানিকক্ষণ মৌন থেকে বলে ওঠে, ওকে ফাইন, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে বুঝিয়ে দিচ্ছি অধ্যায়গুলো। কেমিস্ট্রিতে যত প্রবলেম আছে তা বের করো। হাছিলের কথায় জাদুয়া থতমত খেয়ে যায়। সে সত্যিই রসায়নে অনেক দুর্বল, কিন্তু তারপরও সে হাছিলের কাছে পড়তে ইচ্ছুক নয়। কারণ মূলত হাছিলের রগজটা স্বভাবটা। দেখা যাবে জাদুয়া বুঝতে না পারলে দিবে এক চর বসিয়ে। কিন্তু না করার সাহসও যে তার নেই, দেখা যাবে না করার ফলেও সেই একই চর এসে জুটবে তার কপালে। তাই আর বেশি না ঘেটে সম্মতি জানায় হাছিলের প্রস্তাবে। হাছিল ফ্রেশ হতে চলে যেতেই জাদুয়া তার যাবতীয় সকল সমস্যা বের করে বসতেই খানিকক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে হাছিলের আগমন ঘটে জাদুয়ার সম্মুখে। জাদুয়ার বের করা সমস্যাগুলোর মধ্যে একটি বিষয়বস্তু সিলেক্ট করে হাছিল মনোনিবেশ করে জাদুয়াকে বোঝানোর উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ একটি বিষয় বোঝানোর সত্ত্বেও যখন জাদুয়া বুঝতে সক্ষম হচ্ছিল না, তখনই হাছিল শটান হয়ে দাঁড়িয়ে চলে যায় ব্যালকনিতে। সেখানে গিয়েই কল করে সাব্বিরের উদ্দেশ্যে। কল রিসিভ হতেই হাছিল দাঁতে দাঁত চেপে সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, সাব্বির, রাগ নিয়ন্ত্রণ করার উপায় বল। আর তা না হলে আজ আমার রিভলভার এর বুলেট উঠবে কারো মাথায়। হাছিলের এহেন ধমকি স্বরূপ বাক্য শুনে সাব্বির হাছিলকে বলে ওঠে, ভাই একটু শান্ত হ। হঠাৎ এত রাগ হওয়ার কারণ কি সেটা তো বল। সাব্বিরের প্রশ্নে হাছিল ক্ষিপ্ত স্বরে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, মানুষ এত গাধা কি করে হয়? তুই জানিস গত 1 ঘন্টা যাবৎ আমি জাদুয়াকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। বিলিভ মি, ওর জায়গায় তুই থাকলে এতক্ষণে শুট করে দিতাম। হাছিলের বলা বাক্যে সাব্বির শুকনো কাশি দিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, আচ্ছা শান্ত হ। মনে কর তোর সামনে একটা বাচ্চা মেয়ে আছে যে কেবল জন্ম নিয়ে ধীরে ধীরে কথা বলা শিখছে। জাদুয়াকে একটা শিশু ভেবে কথা বলা শেখানোর ন্যায় বোঝানোর চেষ্টা কর। সাব্বিরের বলা ধ্বনিতে হাছিল সোজাসাপটা প্রত্যুত্তর করে, ওকে শিশু ভাবা আমার পক্ষে সম্ভব না। কেন? আরে যাকে দেখলে প্রতিনিয়ত মাথায় উল্টা পাল্টা চিন্তা ঘোরপাক খায় তাকে কি করে শিশু ভাবব? হাছিলের প্রত্যুত্তরে সাব্বির ভ্যাবাচ্যাকা খেয়ে বলে ওঠে, তাহলে একটা কাজ কর, ঘরের থেকে তোর রিভলভারটা দূরে কোথাও ফেলে দে। কেন? আরে এতে আর কিছু না হলেও একটা লাভ হবে। যেমন তোর প্রচুর রাগ যখন ওঠে তুই তো তখন তোর রিভলভার খুঁজিস, তাই না? তাই জাদুয়ার উপর যখন অতিরিক্ত রাগ উঠবে তখন তুই রিভলভার খুঁজলেও যখন পাবি না তখন বড় কোনো অঘটনও ঘটবে না। বড় জোর তুই জাদুয়াকে কয়েকটা থাপ্পড় দিয়ে নাক ফাটিয়ে শান্ত হয়ে যাবি। সাব্বিরের দেয়া বুদ্ধিতে হাছিল তেতে উঠে কল কেটে চলে যায় জাদুয়ার সম্মুখে। হাছিলকে নিজের সম্মুখে দেখে বলে ওঠে, আপনি হঠাৎ বারান্দায় কেন গেলেন? আমি তো এখনো কিছু বুঝিনি। জাদুয়ার বলা বাক্যে হাছিল নিজেকে ধাতস্থ করে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আবার মনোনিবেশ করে জাদুয়াকে বোঝাতে। জাদুয়াকে বোঝানোর সময়কালে পরপর অনেকবার হাছিল বারান্দায় গিয়ে সাব্বিরকে কল দিয়ে নিজের রাগ ঝেড়ে ফের চলে আসে জাদুয়াকে পোড়ানোর উদ্দেশ্যে। হাছিলের বারবার বারান্দায় যাওয়াটা ঠিক হজম হয় না জাদুয়ার, কিন্তু তারপরও কোনো প্রশ্ন না করে নিজ পোড়ায় মনোনিবেশ করে, কারণ সে জানে হাছিলকে যাই জিজ্ঞেস করা হোক না কেন তার নিকট হতে প্রত্যুত্তর আসবে না কোনো প্রকার। এবার যেন হাছিলের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সম্পূর্ণ রূপে। প্রচণ্ড ক্রোধে জাদুয়ার বই ছুঁড়ে ফেলে থুতনি চেপে ধরে বলে ওঠে, এই সায়েন্স কে নিতে বলছিল তোমারে? হ্যাঁ, বাল পাকনামি কইরা সায়েন্স নিতে গেছো কেন? মাথায় যে গোবরও নাই সেটা কি জানতা না? সেই কখন থেকে বুঝাইতে বসছি কিন্তু এখন অবধি ফলাফল শূন্য।
আরে মাথায় গোবর থাকলেও তো এতক্ষণে একটা পদ্মফুল ফুইটা যাইতো। কিন্তু তোমার তো তাও নাই। হাছিলের বলা কথার তাপে জাদুয়া হয়ে কিছুক্ষণ বসে নাক টানা শুরু করে দেয়। হাছিল জাদুয়ার নাক টানার শব্দে তার নেত্রের পানে চাইতেন পরিস্ফুটিত হয় অগণিত অশ্রুকণা। তবে এতক্ষণ যাবৎ কোনো শব্দ না করেই মেয়েটি কান্না করছিল ভাবতেই মুহূর্তেই হাছিলের জ্বলে ওঠা ক্রোধ নিভে যায় জাদুয়ার ছোট্ট অশ্রুকণার দাপটে। জাদুয়ার থুতনি ছেড়ে দিতেই জাদুয়া নাক টানতে টানতে বই উঠিয়ে ফের চলে আসে হাছিলের নিকট। নিস্তব্ধতায় ঘিরে রয়েছে মেয়েটি, কিন্তু অশ্রুকণারা তাদের চলাচল থামায়নি খানিক সময়ের জন্য। হাছিলের অন্তঃস্থলে কেমন জ্বলন অনুভূত হচ্ছে মেয়েটির নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা দেখে। মুহূর্তে কেমন ছটফট করছে তার হৃৎপিণ্ডটা। হাছিল নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, যাও, আজকের জন্য এইটুকুই, কাল না হয় আবার বোঝাবো। হাছিলের বলা বাক্য জাদুয়ার কর্ণে পৌঁছাতেই কোনো বাক্য ব্যয় না করে হাছিলের পানে একটিবারও না তাকিয়ে সেখান থেকে উঠে গিয়ে কাত হয়ে শুয়ে পড়ে বিছানায়। মেয়েটির নিশ্চুপতা কেমন অশান্ত করে দিচ্ছে কঠোর পুরুষটিকে। জাদুয়া যে খুব বেশি কথা বলে তা নয়, কিন্তু নিজের ওই ভীতু মুখ নিয়ে আমতা আমতা করে অনেক কিছুই বলার চেষ্টা করে। তাহলে কি হাছিল খুব বেশিই কটু কথা বলে ফেলেছে আজ জাদুয়াকে? নিজের করা চিন্তার মাঝেই হাছিল চলে যায় বারান্দায়। সদ্য হাছিলের রাগ সহ্য করে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল সাব্বির, কিন্তু হাছিল নামক নির্দয় মানবটি তাকে টেনে হিঁচড়ে বের করে দিল তার ঘুম হতে ফোনের কর্কশ শব্দে। ঘুমু ঘুমু চোখে বিরক্ত হয়ে নিজেকে সামলে সাব্বির কল রিসিভ করতেই হাছিল বলে ওঠে, সাব্বির, মেয়েদের রাগ কিভাবে ভাঙায় বলতে পারিস? হাছিলের একটি প্রশ্নে সাব্বিরের ঘুম উবে গিয়ে মস্তিষ্কে জন্ম নিল কৌতূহলবোধ। নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে উঠে, ভাই, জীবনে প্রথম তুই মেয়েদের রাগ ভাঙানোর কথা বলছিস। বাক্যটা আবার বলবি? একটু রেকর্ড করে রাখবো। সাব্বিরের বলা কথায় হাছিল বিরক্ত হয়ে কিছু বলবে তখনই সাব্বির বলে ওঠে, আচ্ছা, তোর কিছু বলতে হবে না, আগে বল কি হইছে। সাব্বিরের প্রশ্নে হাছিল জাদুয়াকে বলা সকল কটু কথা খুলে বলতেই সাব্বির মনে মনে বলে, এই কথা তুই আমারে কইলে তুই যাই করতি আমার রাগ জীবনেও ভাঙত না। কিন্তু তোরে তো আবার এই কথা বলা যাবে না। কথাগুলো নিজ মনে আউড়িয়ে সাব্বির বলে ওঠে, তুই জাদুয়াকে যেহেতু এসব কটু কথা বলেছিস, এখন তুই ওর তারিফ কর, তাহলেই হবে। সাব্বিরের প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাছিল বলে, তারিফ কিভাবে করব? হাছিলের প্রশ্নে সাব্বির আফসোস করে মনে মনে বলে, আমি ভুলে কি করে গেলাম তুই হাছিল, তারিফের তো অত তুই জানিস না। কথাগুলো ভেবে সাব্বির বলে ওঠে, তুই জাদুয়াকে বল ও খুব সুন্দর, দেখতে ঠিক চাঁদের মতো, তুই ওর সৌন্দর্যে মুগ্ধ। সাব্বিরকে হাছিল কথা বলা থেকে থামিয়ে বলে ওঠে, চাঁদের কি নাক মুখ আছে নাকি, যে বলবো ও চাঁদের মতো দেখতে? হাছিলের করা প্রশ্ন সাব্বিরের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে সে নিশ্চুপ হয়ে কানে ফোন চেপে কোনো প্রকার প্রত্যুত্তর না করে ঠায় দাঁড়িয়ে রয়। সাব্বির এই মুহূর্তে কোনো প্রকার বাক্য ব্যয়ে আগ্রহ অনুভব করছে না। মানুষ কি করে এতটা বিরক্তিকর হতে পারে তা তার বোধগম্য হচ্ছে না। আরে ভাই, যা বলতে বলবো তা যদি নাই বলতে পারিস তবে কেন আমায় বিরক্ত করিস? মানুষ কি চাঁদের সাথে তুলনা দেয় নাক মুখ দেখে? আর সবচেয়ে বড় কথা, তোর মতো নিরামিষ এত গভীর প্রেমে কি করে পড়লি? সাব্বিরের এ সকল কথাগুলো ভাবার মধ্যেই হাছিল বলে ওঠে, কিরে, তুই এভাবে নিশ্চুপ হয়ে রয়েছিস কেন? তোর মুখ খুলতে কি ইনভিটেশন দিতে হবে? হাছিলের প্রশ্নে সাব্বির বিরক্ততা লুকিয়ে অনিচ্ছা সত্ত্বেও বলে ওঠে, ভাই, যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। কোনো পুরুষ তার প্রেয়সীকে চাঁদের সাথে তার নাক মুখ দেখে তুলনা দেয় না। দেয় চাঁদের সৌন্দর্যতা দেখে। অমানিসায় ঘেরা আকাশটাকে দেখ, এক ফালি চাঁদ কতটা আলোকিত করে রেখেছে। কতটা মণিমুগ্ধকর দেখায় ওই চাঁদের আলোয় পুরো ধরণীকে। দেখ, এই আকাশের বিশালতার মাঝে এক টুকরো জ্যোৎস্না যেন তার সমস্ত আলো মেলে ধরেছে। চাঁদটা যেন পৃথিবীর ওপর এক স্নিগ্ধ আলোর চাদর বিছিয়ে দিয়েছে। এই আলোয় পৃথিবীর প্রতিটা জিনিস নতুন রূপ পেয়েছে। তাই নয় কি? সাব্বিরের বলা প্রতিটি বাক্য হাছিল মনোযোগ সহিত শ্রবণ করে নিজ পদযুগল রাখে কক্ষের অভ্যন্তরে। জাদুয়া অভিমানের প্রকোপে সকল দায়িত্ব পালনের কথা ভুলে সেই তখন থেকে কাত হয়েই শুয়ে রয়েছে।
হাছিল নিজেকে ধাতস্থ করে জাদুয়ার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়াকে ডাকলেও কোনো সাড়া শব্দ পরিলক্ষিত হয় না হাছিলের নেত্রে। হাছিল ফের জাদুয়াকে ডাকে কিন্তু ফলাফল দাঁড়ায় শূন্যের কোঠায়। এবার রগজটা হাছিলের জাদুয়ার নীরবতায় মেজাজ বিগড়ে গিয়ে ধমকের স্বরে বলে ওঠে, নির্বোধ মেয়ে, এক্ষুনি ওঠো, আর তা না হলে একদম কোলে করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো। হাছিলের ধমক দেয়া কথা জাদুয়ার কর্ণকুহরে পৌঁছাতেই ভয়ে তড়িঘড়ি করে উঠে নতজানু হয়ে বসে পড়ে। হাছিল জাদুয়াকে উঠতে দেখে নিজের রাগ কমিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গলা খাকারি দিয়ে সাব্বিরের বলা কথাগুলো বলার প্রস্তুতি নিয়ে আমতা আমতা করে বলে, উমুম, মানে, জাদুয়া তোমাকে ঠিক চাঁদের অভিমান না মানি চাঁদ। জাদুয়া হাছিলের এহেন আজগুবি ভাবে বলা কথার মর্মার্থ বুঝতে না পেরে নতজানু মাথাটা উঠিয়ে হাছিলের পানে তাক করে। হাছিল তখনও সাব্বিরের শিখিয়ে দেয়া কথাগুলো কি করে বলবে তা চিন্তা করে উসখুস করে ওঠে। হাছিলের এহেন অস্থিরতা দেখে জাদুয়া অবুঝের ন্যায় হাছিলের পানে দৃষ্টিতাক করে রাখে। হাছিল ততক্ষণাৎ বলে ওঠে, নট পসিবল, আমার পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয়। বলেই নিজ ভ্রুযুগল কুঁচকে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, দেখো, আমার উপর রাগ হওয়ার কোনো কারণই নেই তোমার। কারণ আমি যা বলেছি তা একদম সত্যি কথা, একটাও মিথ্যা কথা বলিনি। তাই রাগ করার কোনো প্রশ্নই আসে না। তুমি শুধু একটু বেশি বেশি বাদাম খেও, তাহলে সবকিছু সহজেই ওই গোবর না মানি মাথায় ঢুকবে। কথাগুলো বলেই হাছিল জাদুয়ার পানে দৃষ্টি তাক করতেই পরিলক্ষিত হয় জাদুয়ার অশ্রুসিক্ত নয়নে হাছিলের পানে চেয়ে থাকা নেত্রযুগল। জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে হাছিল তড়িৎগতিতে জাদুয়ার মুখের আদল নিজ দুহাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, দেখো, কান্না থামাও। এখানে কান্না করার মতো আমি কি বললাম যে তুমি কাঁদছ? হাছিল কথাগুলো বলেই জাদুয়ার নীরবে নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা গুলো মুছে দিতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় কান্নার দরুন ফুলে ওঠা তার সম্পূর্ণ মুখের আদল। লাল হয়ে থাকা নাক, টমেটোর মতো গাল, ফুলো ফুলো ঠোঁট মেয়েটিকে আরো স্নিগ্ধ করে তুলেছে। কি দারুণ, কি মোহনীয় লাগছে মেয়েটিকে। হাছিল মুহূর্তের জন্য ভুলে যায় সবকিছু। জাদুয়ার কম্পিত ওষ্ঠযুগলে নয়ন রেখে ক্রমাগত শুকনো ঢোক গিলে সে, যার দরুন তার পুরুষালী অ্যাডামস অ্যাপলটি পুরুষদের গলার উঁচু অংশ ওঠা নামা করছে ক্ষণে ক্ষণে। এক অদ্ভুত মোহে ডুবে যাচ্ছে হাছিল। সম্পূর্ণ বশীভূত হয়ে শুকনো ঢোক গিলে হাছিল ধীরে ধীরে নিজ গ্রীবাদেশ নুয়ে আকস্মিকভাবে তার দৃঢ় শুকনো অধর জোড়া ছুঁয়ে দেয় জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে ওষ্ঠযুগলে। মুহূর্তেই কেঁপে ওঠে জাদুয়া। শরীরের শিরায় শিরায় প্রবাহিত হয় হিমশীতল প্রভাঞ্জন বায়ু। অজানা অনুভূতিরা এসে ঘিরে ধরেছে দুটি মানব হৃদয়কে। এই শিহরণ জাগানো স্পর্শের অনুভূতি যেন দুটি মানবদেহের জন্য সম্পূর্ণ নতুন। ঠাহর করা গেল না তাদের ওষ্ঠ মিলনের ক্ষণ। হাছিলের এহেন কর্মে জাদুয়া কোন কিছু করার বোধশক্তি হারিয়ে নিশ্চল স্তব্ধ হয়ে নিজ কামিজের দু অংশ চেপে ধরে শক্ত হয়ে ঠায় বসে রয়। অন্যদিকে হাছিলের মাঝে অনুভূতিদের আনাগোনা এতটাই বৃদ্ধি পায় যার দরুন নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে জাদুয়ার কোটিদেশকমর শক্তভাবে নিজ হাতের অন্তরালে নিয়ে অতি নিকটে টেনে নিজ অধরের স্পর্শ গভীর করতেই মুছড়ে যাওয়া ফুলের ন্যায় জাদুয়া নিশ্চল হয়ে নেতিয়ে পড়ে হাছিলের বক্ষ মাজারে। জাদুয়াকে অচেতন অনুভব হতেই নিজ সম্বিত ফিরে পায় হাছিল। জাদুয়ার কোটিদেশে এক হাত ও তার মাথায় অন্য হাত দ্বারা নিজ বক্ষের সহিত চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। মুহূর্তেই জাদুয়ার অচেতন অবস্থা হাছিলের অন্তরে গভীর আশঙ্কার জন্ম দেয়। নিজ রক্তপ্রবাহের প্রতিটি স্পন্দনে যেন সে এক অমোঘ টান, অপরিহার্য আকর্ষণ অনুভব করছে, যা তাকে জাদুয়ার স্থির নীরবতার দিকে টেনে নিয়ে যায় ক্ষণে ক্ষণে। নিজের কোমল অনুভূতি দিয়ে জাদুয়ার মুখের অনুজ্জ্বল রূপকে, ফ্যাকাশে রূপকে দেখে হাছিলের মনে হয়, যেন সেই পূর্ণিমার রাতে এক অভিশপ্ত নিষ্কলঙ্ক চাঁদের আলোকবর্ষে মগ্ন হয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে হাছিল মোহগ্রস্তের ন্যায় বলে ওঠে, তোমার এই রূপ চাঁদকেও হার মানায়। চাঁদের চেয়েও তুমি মায়াবী। রূপে ঢাকা যেন এক স্বপ্নাবেশী। চাঁদের চেয়েও তুমি মধুর। কথায় ঝরে স্নিগ্ধতার সুর। চাঁদের আলো আসে, চলে যায় ধীরে। পরন্তু তুমি রবে হৃদয়ের মণিকোঠায়, গোপনে নীরবে নীরে। বলো, নও কি তুমি চাঁদের চেয়ে সুন্দর? তোমার রূপে হার মানে জোছনার মায়াবী আনন্দর, সুখের অনুভূতি। বাক্যগুলো শেষ করে জাদুয়ার অচঞ্চল অবয়বের প্রতি নির্নিমেষে চেয়ে থাকে হাছিল।
জাদুয়ার কোমল মুখাবয়বের উপর জানালা ভেদ করে এক সূক্ষ্ম আলোর রেখা পড়তেই হ্যাচিল নিজের অস্থির হৃৎপিণ্ডকে সামলানোর চেষ্টায় নিজেকে আরো সংযত করে। বক্ষস্থল থেকে এক গভীর নিঃশ্বাস তুলে সে জাদুয়ার ভেজা অষ্টযুগলের শুকনো ঠোঁটের দিকে তাকায়, যা তাকে বারবার অনিয়ন্ত্রিত হতে বাধ্য করছে। ওষ্ঠ হতে নিজ চোখ সরিয়ে হ্যাচিল নিঃশব্দে, ধীরে সুস্থে জাদুয়াকে নিজের প্রশান্ত হাতে শান্ত হাত শুইয়ে দেয় নরম বিছানায়। ফের হ্যাচিল কাতর হয়ে জাদুয়ার মাথার পাশে বসে, আলতো ভাবে জাদুয়ার কপালের সহিত নিজের কপাল ঠেকিয়ে রাখে কিছু মুহূর্ত। মনে হয় যেন এই নিস্তরঙ্গ মুহূর্তেই শান্ত মুহূর্তে সে জাদুয়ার অস্তিত্বকে অনুভব করতে পারছে, নিজের সমস্ত প্রেম আর গভীরতর সূক্ষ্মতার সাথে। একই অনুভূতির প্রবাহে যেন তারা পরস্পরের হৃদয়ের গভীরে ডুবে গেছে। কোনো কথার প্রয়োজন নেই, কেবল নিঃশব্দে আবেগমথিত নৈশব্দের প্রতিটি স্পন্দনই নীরব আবেগপূর্ণ নীরবতার প্রতিটি শব্দই তাদের মিলিত করছে। নিজেকে সামলে হ্যাচিল জাদুয়ার নিস্তরঙ্গ মুখাবয়বকে আলতো হাত দিয়ে ছুঁয়ে দেয়, যেন নিজের অসীম দায়িত্ব প্রায়ণতায় সে এই অবোধ নারীটির জন্য সবটুকু স্নেহ উজাড় করে দিতে প্রস্তুত। গভীর অমানিসা কাটিয়ে ধরণীতে হাতছানি দেয় উজ্জ্বল দীপ্তিময় দিবাকর। এই দিবাকর জানান দেয় নিজ অলসতা কাটিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার বাণী। জাদুয়া আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই নিজেকে আবিষ্কার করে কারো শক্ত বাহুডোরে। নিজেকে ধাতস্থ করে সেই ব্যক্তির পানে নজর দিতেই চোখে পরিস্ফুটিত হয় হ্যাচিলের ঘুমন্ত মুখাবয়ব। মুহূর্তেই মনে পড়ে যায় রাতের সম্পূর্ণ ঘটনা, লজ্জায় আবিষ্ট হয়ে সম্পূর্ণ মুখশ্রীতে ছড়িয়ে পড়ে রক্তিমাভা। জাদুয়া নড়াচড়া ভুলে জড়বস্তুর ন্যায় পড়ে রয় হ্যাচিলের বাহুডোরের মাঝে। তখনই আকস্মাৎ হ্যাচিল নিজ ভারী কণ্ঠে বলে ওঠে, আপনার ঘুম ভাঙলে এবার আমায় উঠতে দিন। সারারা তত কোলবালিশের ন্যায় সাপটে ধরেছিলেন, ঘুমোতে দেননি, এখন না হয় ছাড়ুন। হ্যাচিলের এহেন বাণী জাদুয়ার কর্ণকুহরে পৌঁছাতেই ছিটকে দূরে সরে গিয়ে ভ্রুকুচকে মনে মনে বলে ওঠে, আমি সারারাত ওনাকে জড়িয়ে শুয়েছিলাম, ঘুমোতে দেইনি। অসম্ভব, একটু আগেও তো উনি জড়িয়েছিলেন, তবে এখন কেন বলছেন আমি ছিলাম? জাদুয়ার ভ্রুকুচকানো চিন্তার মাঝে হ্যাচিল নিজ অধরে বাঁকা হাসি ফুটিয়ে জাদুয়ার কর্ণের সম্মুখে নিজ ওষ্ঠ এনে হিসহিসিয়ে বলে ওঠে, নেহাত আমি একজন ধৈর্যশীল পুরুষ, তাই গতরাতে ওভাবে জড়িয়ে থেকেও বেঁচে গেছেন। কিন্তু নেক্সট টাইম যে বেঁচে যাবেন তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না, সো বি কেয়ারফুল। আমি অনিয়ন্ত্রিত হলে সামলাতে যে বড় কষ্ট হয়ে যাবে আপনার ভাবনার জগতের শেহজাদি। বলেই হ্যাচিল উঠে চলে যায় ওয়াশরুমে। হ্যাচিলের বলা কথায় জাদুয়া স্তব্ধ হয়ে দৃষ্টি তাক করে থাকে হ্যাচিলের পদচারণের পানে। বুঝতে কি পারল সে হ্যাচিলের বলা কথার মর্মার্থ? কে জানে। তবে হঠাৎই জাদুয়ার সর্বাঙ্গ জুড়ে বয়ে যায় শীতল হাওয়া, যা কাঁপুনির সৃষ্টি করে তার দেহে। ইদানিং জাদুয়ার কেন জানি তার দায়িত্বগুলো পালন করতে বেশ লজ্জা অনুভূত হয়। দোয়া পরে ফুঁক দেয়া অবধি ঠিক ছিল, কিন্তু হ্যাচিলের ললাটে নিজের অধরের চুম্বন আঁকতে গেলে আজকাল কেমন অসহনীয় ধরফর অনুভব হয় তার বক্ষে, ওষ্ঠ জোড়ার ললাট ছোঁয়াতেই কম্পিত হয়ে যায় তার সর্বাঙ্গ। সে চাইলেও নিজেকে এই কম্পন হতে বিরত রাখতে সক্ষম হয় না। আর আজ তো জাদুয়ার মৃতপ্রায় অবস্থা। গতকালের ঘটনার পর সে হ্যাচিলের পানে তাকাতেই পারছে না। অথচ এই বেহায়া পুরুষকে দেখো এমন ভাবে আছে যেন কালকের করা তার কোনো ঘটনাই মনে নেই। অথচ জাদুয়া সে চাইলেও ভুলতে পারছে না গতকালের ঘটনাগুলো। যতবার তার দৃষ্টি পড়েছে হ্যাচিলের ওষ্ঠের মাঝে ততবার কম্পন অনুভূত হয়েছে নিজ বক্ষে। তাই তো দোয়া পরে ফুঁক দিয়েই কোনো প্রকার হেলদোল ছাড়াই ললাটে চুমু না দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভাবছে সেই গত রাতের কথা। জাদুয়ার ভাবনার মাঝেই হ্যাচিল তাকে ধমক দিয়ে বলে, নিজের কাজ সম্পন্ন না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? লুক, আর একটু যদি লেট করাও আমাকে, তবে বিশ্বাস করো তোমার ওই লাল ওষ্ঠ জোড়া আমি কেটে রেখে দিব। তখন তোমার আর কষ্ট করে দায়িত্ব পালন করতে হবে না। হ্যাচিলের এহেন রাগান্বিত বাণী জাদুয়ার কর্ণে ধাক্কা খেতেই মনে পড়ে যায় গত রাতে তাকে বলা কটূক্তিগুলো। মুহূর্তেই সকল লজ্জা গায়েব হয়ে ডানা ঝাপটে বেড়ায় অভিমানগুলো। ততক্ষণাৎ জাদুয়া হ্যাচিলের ললাটে নিজ অধরের চুম্বন একে দিয়ে হনহনিয়ে নেমে যায় বিছানা হতে। মুখ ভার করে দাঁড়িয়ে থাকে নিজের দ্বিতীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে।
হাছিল জাদুয়ার এহেন হালাত দেখে অধরে হাসির রেখা ফুটিয়ে পদযুগল ফেলে নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে হলরুম পেরিয়ে বের হওয়ার সময়ই পেছনে থেকে ডাক পড়েন সুলতানা খানের। তিনি হাছিলকে উদ্দেশ্যে করে বলেন, হাছিল, আজ সকলের সাথে ব্রেকফাস্ট করে যা। বাড়িতে নতুন মেহমানদের আগমন ঘটেছে। আয়, সকলের সাথে পরিচয় করিয়ে দেই তোকে। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাছিল বলে, আমি জানি কারা এসেছে, পরিচয় হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। বলেই হাছিল পদযুগল বাড়াতেই জারামনি এসে হাজির হয় হাছিলের সম্মুখে। সে মূলত সিঁড়ি থেকে নামা হতে এতক্ষণ অবধি এক ধ্যানে তাকিয়ে ছিল হাছিলের পানে। তার চাহনিতে যে কেউ বুঝতে পারবে হাছিলের প্রতি তার মুগ্ধতা। নিজের ঘোর লাগা দৃষ্টিতে হাছিলের পানে চেয়ে হাত বাড়িয়ে বলে ওঠে, হাই হ্যান্ডসাম, দিস ইজ যারা। যারাকে উদ্দেশ্যে করে হাছিল নিজের তেতো মুখটা খোলার পূর্বেই জাদুয়া যারার হাত নিজ হাত দ্বারা নামিয়ে দিয়ে বলে ওঠে, সরি আপু, উনি কোনো মেয়েদের সাথে হাত মেলায় না। বলেই জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমনি, ওনার লেট হয়ে যাচ্ছে তাই ব্রেকফাস্ট করবে না। নিজ বাক্য শেষ করে এই প্রথমবারের ন্যায় জাদুয়া হাছিলের হাত নিজ হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি চলুন, আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। বলেই হাছিলের হাত টেনে নিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে। তাদের যাওয়ার পানে তাকিয়ে যারা নিজ হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, তোমায় আমার হতে হবে মিস্টার হাছিল। এই প্রথম আমি কারো প্রতি আকর্ষণ ফিল করছি এত। তোমাকে তো আমি আমার করেই ছাড়ব। আর এই যারা একবার যদি নিজের মনে কোনো লক্ষ্য স্থির করে নেয় তবে তা পূরণের আগ অবধি শান্তি পায় না। সুতরাং আমার লক্ষ্য এখন থেকে তোমাকে হাসিল করা। হাছিল হঠাৎ জাদুয়ার এহেন পরিবর্তনে প্রচণ্ড অবাক হয়েছে এ রয় তার পানে। কেমন প্রশান্তি অনুভব হচ্ছে তার বক্ষ মাজারে। তাহলে মেয়েটি কি নিজ মনে ঈর্ষা অনুভব করছে আমায় নিয়ে? তবে সে কি দুর্বল হচ্ছে আমার প্রতি? হ্যাঁ মিসেস তাসাওয়ার আবরার হাছিল, তুমি আমার প্রতি দুর্বল হচ্ছ। তুমি কি জানো কিছুক্ষণ আগে তোমার মুখশ্রীতে লেপ্টে থাকা অভিমানরা গায়েব হয়ে সেখানে ফুটে উঠেছে কারো প্রতি ঈর্ষার প্রতিচ্ছবি। হাছিল নিজ মনে এরূপ কথা আওড়িয়ে নিজ অধরে প্রশান্তির হাসি ফুটিয়ে তার শক্ত হাতটি ধরে থাকা জাদুয়ার কোমল হাতের পানে দৃষ্টিতাক করে নিজেও আগলিয়ে নেয় তার কোমলবতীর কোমল হাতটি, ফের মনে মনে বলে ওঠে, এই কোমল হাতের অধিকারিণী কোমলবতী শুধু আমার। পার্কিং এরিয়ার সম্মুখে এসে জাদুয়া হঠাৎই হাছিলের হাতটি ছেড়ে দিল। কিন্তু সেই মুহূর্তেই পরিলক্ষিত হল, হাছিলের হাতের গহীনে লৌহদৃঢ় মুঠোয় নিবিড়ভাবে আবদ্ধ করা তার হাত, যেন তাকে ছেড়ে দেওয়ার অধিকার নেই কারো। সেদিকটায় দৃষ্টি তাক করে জাদুয়া আমতা আমতা করে বলে ওঠে, আমার হাত ছাড়ুন, আপনার লেট হচ্ছে। জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাছিল বলে, ছাড়ব না। জাদুয়া অবাক নেত্রে হাছিলের পানে চেয়ে বলে, কেন? জাদুয়ার প্রশ্নে হাছিলের চোখের গভীরতা থেকে কিঞ্চিত মধুর ও তীব্র কণ্ঠ বেরিয়ে আসে, আমার ইচ্ছা। তুমি যখন ধরেছ আমি কিছু বলেছি। তবে এখন তুমি কেন বলছো? আরে আমি তো ধরেছিলাম ওই মেয়ে। বাকি কথা না বলে জাদুয়া নতজানু হয়ে নীরবতাকে বেছে নেয় নিজেকে আড়াল করতে। জাদুয়ার এহেন অবস্থায় হাছিল গোপনে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে জাদুয়ার নরম গালে নিজের অধর ছোঁয়াতেই পুরো দেহ ঝনঝনিয়ে উঠে, চোখ বড় হয়ে হৃদয়ে এক অপ্রত্যাশিত কম্পন অনুভূত হতেই অবাক হয়ে রয় জাদুয়া। জাদুয়ার আকস্মাৎ কম্পনে হাছিল শটান হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আমি চিন্তা করলাম তুমি একা একা কেন সবসময় নিজের দায়িত্ব পালন করবে। এটা একদম নাইনসাফি হয়ে যায় তোমার সাথে। স্বামী হিসেবে আমারও কিছু দায়িত্ব পালন করা উচিত। তাই এখন থেকে প্রতিদিন না হয় এভাবে চুমু দিয়ে নিজেও দায়িত্ব পালন করব। বলেই হাছিল এক মুহূর্ত অপেক্ষা না করে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া তখনও ঠায় সেখানটাতেই হাছিলের প্রস্থানের পানে চেয়ে দাঁড়িয়ে, তার ঠিক বোধগম্য হয় না চুম্বন দেওয়া কি করে দায়িত্ব হতে পারে। খানিকক্ষণ ভেবে নিজ অবাক্তার রেশ কাটিয়ে এ সকল ভাবনা থেকে বেরিয়ে জাদুয়া ধীর পদযুগলে চলে যায় ভিলার অভ্যন্তরে। ভিলায় প্রবেশ করতেই অপ্রত্যাশিতভাবে যারা এসে সজোরে ধাক্কা খায় জাদুয়ার সাথে। ধাক্কাটি খুব জোরে লাগার দরুন জাদুয়া ছিটকে পড়ে যায় মেঝেতে। ফলশ্রুতিতে নিজ হাতে প্রচণ্ড আঘাতে কুঁকড়িয়ে ওঠে সে। তখনই যারা বলে ওঠে, অন্ধ নাকি তুমি, ঠিক মতো চোখে দেখতে পাও না? তোমার জন্য আর একটু হলেই তো আমি পড়ে যেতাম।
যারার এহেন চিৎকারের আওয়াজে সুলতানা ভিলায় হুঙ্কার তুলতেই সকলে সেখানটায় হাজির হয়েই দেখতে পায় জাদুয়াকে মেঝেতে পড়ে থাকতে। তৎক্ষণাৎ সুলতানা খান এসে রাগান্বিত হয়ে জাদুয়াকে মেঝে থেকে তুলে জারার পানে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে কি? তুমি এভাবে চিৎকার করছো কেন? আর জাদুয়া এভাবে ফ্লোরে পড়ে আছে কেন? সুলতানা খানের ক্রুদ্ধ হয়ে করা প্রশ্নে যারা শান্ত হয়ে বলে, দেখুন না দাদি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখনই ওই মেয়েটা ইচ্ছে করে এসে আমাকে ধাক্কা দেয়। জারার বলা এহেন কথার প্রত্যুত্তরে সুলতানা খান গর্জে উঠে বলেন, শাট আপ! ওই মেয়ে তুমি কাকে বলছো? ও এই বাড়ির নাতনি হওয়ার সাথে সাথে এ বাড়ির বড় বউ। আর ও যদি তোমাকে ইচ্ছে করে ধাক্কাই দিত তবে ও কেন ফ্লোরে পড়ে আছে আর তুমি কেন দাঁড়িয়ে আছো? সুলতানা খানের করা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন প্রশ্নে যারা থতমত খেয়ে আমতা আমতা শুরু করে দেয়, তখনই মারিয়াম বেগম এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে ওঠেন, মা, যারা ভুল বুঝেছে জাদুয়াকে, ওরা কেউই কাউকে দেখেনি, হঠাৎ আকস্মিকভাবে ধাক্কা লেগে গেছে। আমি সবই দেখেছি। মারিয়াম বেগমের প্রত্যুত্তরে সুলতানা খান ভ্রুকুঁচকে বলেন, তুমি যদি সব দেখেই থাকো তাহলে এতক্ষণ অবধি তোমার ভাইয়ের মেয়েকে এসে বলনি কেন? দাঁড়িয়ে থেকে কি মজা নিচ্ছিলে? সুলতানা খানের প্রশ্নে মারিয়াম বেগম নিশ্চুপ হয়ে যান। সুলতানা খান আরও বাক্য ব্যয় করার পূর্বে জাদুয়া তাকে থামিয়ে দিয়ে বলে উঠে, নানুমনি প্লিজ আর এই ব্যাপার নিয়ে কথা বাড়িও না। ভুল আমারও ছিল, আমারও উচিত ছিল দেখে চলা। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান আর কোনো তিক্ত বাণী না উড়িয়ে ভ্রুযুগল কুঁচকে মারিয়াম বেগমের দিকে তাকিয়ে বলে উঠেন, মারিয়াম, তুমি তোমার ভাইয়ের মেয়েকে বলে দিও নেক্সট টাইম যেন সে জাদুয়ার সাথে এরকম ব্যবহার না করে। আর তুমি খুব ভালো করে জানো জাদুয়া কার ওয়াইফ, তার কানে যদি একটি বার এখনকার ঘটে যাওয়া ঘটনাগুলো যায় তবে সে তোমার ভাইয়ের মেয়ের কি হালাত করবে তা নিশ্চয়ই জানো। মেহমান হিসেবে এসেছে, মেহমান হিসেবেই থাকতে বলো। বাক্যগুলো বলে সুলতানা খান জাদুয়াকে নিয়ে হলরুম ত্যাগ করেন। এতক্ষণ যাবৎ সুলতানা খানের বলা প্রতিটি কথায় যারা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে হজম করে বলে উঠে, খুব শীঘ্রই আমি ওই মেয়ের জায়গা দখল করে নিব। তখন আমি আজকের করা অপমানের শোধ করায় গণ্ডায় উসুল করব। যারার এরূপ বলা বাক্যের মধ্যে ফোড়ন কেটে মারিয়াম বেগম বলেন, যারা তুই আগুন নিয়ে খেলছিস? এখনো সময় আছে, হ্যাছিল নামক আপদ থেকে নিজেকে গুটিয়ে নে। সকল তর্ক বিতর্কের পর ব্রেকফাস্টের উদ্দেশ্যে সকলের উপস্থিতি ঘটে ডাইনিং টেবিলে। যারা জাদুয়ার পানে ভ্রুকুচকে তাকিয়ে আসন গ্রহণ করে জাদুয়ার সাথেই। যারাকে জাদুয়া নিজের পাশে বসতে দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। যারার যেমন জাদুয়াকে পছন্দ নয় জাদুয়ারও তেমন যারাকে পছন্দ নয়, কেমন অদ্ভুত অনুভূতি হয় মেয়েটি সম্মুখে থাকলে। তারপরও জাদুয়া কোনো প্রতিক্রিয়া না করে নিজের আহার গ্রহণে মনোনিবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাদুয়া যখনই কোনো খাবার নিজের হাতে নিতে যায় তখনই যারা ঝড়ের বেগে দ্রুত তা নিয়ে নেয়। যারার এই সকল কীর্তিকলাপ স্নেহা খুব ভালোভাবে পরখ করে। জাদুয়া এতক্ষণ অবধি চুপ থাকলেও স্নেহা নীরব না থেকে নিজ চেয়ার হতে উঠে যারার সম্মুখে এসে বলে ওঠে, আপু, আপনি প্লিজ ওই চেয়ারে যাবেন। আমার না ওখানটায় বসতে একদমই ভালো লাগছে না। প্লিজ ওখানটায় যান না। স্নেহার বলা কথার প্রত্যুত্তরে যারা কিছু বলতে উদ্ধত হবে ঠিক তখনই মারিয়াম বেগম গলা খাকারি দিয়ে যারাকে চোখের ইশারায় চুপ থাকার নির্দেশনা দিতেই যারা ক্রুদ্ধ হয়ে কোনো কথা না বাড়িয়ে চলে যায় স্নেহার দেখানো জায়গায়। স্নেহা জাদুয়ার সাথে বসেই ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কি মুখে ক্লু এঁটে বসেছিলি? আমি সেই কখন থেকে ওই অদ্ভুত প্রাণীটার কর্মকাণ্ড দেখছি, তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে 2-3টা চর বসিয়ে দিতাম। স্নেহার কথার মধ্যেই সেখানে আগমন ঘটে ইয়াসিনের। সে অদ্ভুতভাবে জাদুয়ার পানে একদৃষ্টিতে চেয়ে মুখোমুখি বসে পড়ে ডাইনিং টেবিলে। ইয়াসিনের আগমন বার্তা বুঝতে পেরেই জাদুয়া তড়িঘড়ি করে নিজের ব্রেকফাস্ট শেষ করতে উদ্ধত হয় যাওয়ার জন্য। তার একদমই সহ্য হয় না এই অদ্ভুত দৃষ্টির লোকটিকে। এই দৃষ্টির মাঝে তাকালে কেমন সারা শরীর ভয়ে কম্পিত হয়ে ওঠে তার। জাদুয়ার মেহমান রূপে আগমনকারী ভাইবোন কাউকেই ঠিক সুবিধার মনে হয় না। তাদের থেকে কেমন অদ্ভুত অনুভূতি আর আশঙ্কা সৃষ্টি হয় তার বক্ষে। ডাইনিং টেবিলে সকলে আহারে মনোনিবেশ করলেও দুজোড়া চোখ তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে জাদুয়াকে, যেথায় কারো চোখে পরিলক্ষিত হয় ঈর্ষা তো কারো চোখে লালসা।
সকল দৃষ্টি উপেক্ষা করে জাদুয়া নিজ খাবার শেষ করে পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কারো আবেগপ্রবণ কণ্ঠে নিজের নামের ডাক কর্ণে প্রতিফলিত হতেই সেদিকটায় নজর তাক করতেই আঁখি জুগলে ভেসে ওঠে ইয়াসিনের অদ্ভুত হাসিমাখা মুখমণ্ডল। আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে, আপনি এখানে কেন? আপনি না ব্রেকফাস্ট করছিলেন? জাদুয়ার কথার প্রত্যুত্তরে ইয়াসিন হাসির রেখাটি দীর্ঘ করে বলে, আমি ব্রেকফাস্ট তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম তোমার সাথে পরিচিত হতে। তোমার সাথে তো এখন অবধি আলাদাভাবে কথা হয়নি, তাই চিন্তা করলাম একটু কথা বলি তোমার সাথে, তুমিও একা আমিও একা, চলো গল্প করে সময় কাটাই। ইয়াসিনের প্রস্তাব জাদুয়ার কেমন অসহ্য অসহনীয় লাগছে। তারপরও নিজেকে সংযত করে ভীতু মেয়েটি ভয় ভয় বলে, ভাইয়া আমার দুদিন পর পরীক্ষা, কারো সাথে গল্প করার মতো সময় আমার নেই। আর তাছাড়া আমি কোনো পরপুরুষের সাথে গল্প করতে ইচ্ছুক নই। আশা করি ব্যাপারটা বুঝবেন আপনি। বলেই জাদুয়া পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। তখনই ইয়াসিন পেছনে হতে জাদুয়ার হাত ধরে টান দিয়ে কিছু বলবে তার পূর্বেই জাদুয়া কঠোরভাবে নিজ শরীরের জোর দিয়ে চপেটাঘাত করে বসে ইয়াসিনের গালে। মুহূর্তেই জাদুয়া ভয়ে দুপা পিছিয়ে নেয় নিজের এহেন কর্মে। জাদুয়ার হাতের চর খেয়ে ইয়াসিন গাল ধরে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে জাদুয়ার নিকট অগ্রসর হতেই জাদুয়া ভয়ে বলে ওঠে, আপনি যদি আমার কাছে আসারও চেষ্টা করেন তবে আমি এক্ষুনি চিৎকার দিয়ে সকলকে এখানে উপস্থিত করব। আর অবশ্যই আমার হাত ধরার কথা আমি আমার বরকে বলে দিব। আপনি জানেন সে শুনলে কি হবে? সে আপনার হাত ভেঙে দিবে। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার দুঃসাহসিকতা দেখানোর? আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার বরের, আর কারো নয়। ইয়াসিন পরিস্থিতি বেগতিক দেখে নিজেকে ধাতস্থ করে মুখে হাসি ফুটিয়ে জাদুয়াকে বলে ওঠে, জাদুয়া তুমি ভুল বুঝছো। আমি তো শুধুমাত্র গল্প করতে চেয়েছিলাম, আর কিছুই নয়। তুমি চলে যাচ্ছিলে দেখে আমি শুধু তোমাকে আটকাতে চেয়েছি, বিশ্বাস করো। তুমি এসব কথা কাউকে বলো না প্লিজ। আমাদের ওখানে হাত ধরা নর্মাল বিষয়। আমি বুঝতে পারিনি তুমি এতটা রিয়েক্ট করবে। ইয়াসিনের কথার প্রত্যুত্তরে জাদুয়া বলে, আপনাদের ওখানের সাথে এখানের তুলনা কখনোই দিবেন না। আজকের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না, কিন্তু নেক্সট টাইম আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন আশা করি। বাক্যগুলো বলেই জাদুয়া চলে যায় নিজ কক্ষে। জাদুয়ার যাওয়ার পানে চেয়ে ইয়াসিন বলে ওঠে, এই প্রথম কোনো মেয়ে আমাকে রিজেক্ট উপরন্তু চড়ও মারল। আমি ভাবতেও পারিনি তোর ওই সরলতার মাঝে এমন রুদ্র রূপ আছে। নো প্রবলেম, তোর সাথে আপোষে সক্ষতা না হলে জোর করে এক রাতের জন্য হলেও তোকে আমার চাই। সময় সুযোগ একদিন দুটোই আমার হবে, তখন এই চরের প্রতিদান তোকে আমি কারায়গণ্ডায় বুঝিয়ে দিব। আজ আমার চুপ করে যাওয়ার পেছনের কারণ অন্য কেউই নয় পরন্তু তাসাওয়ার আবরার হাছিল। ও যে কতটা ভয়ঙ্কর তা আমি তোর থেকেও ভালো জানি। তাই সঠিক সময়ের জন্য এখন শুধু অপেক্ষা। কথাগুলো নিজে নিজে বলেই ইয়াসিন প্রস্থান করে সেখান হতে। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে সর্বাঙ্গে কাঁপুনি নিয়ে ধূপ করে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। আজ জাদুয়া যা করল তা সে কল্পনাতেও কখনো ভাবতে পারবে না। এত সাহস কি করে আসলো তার বক্ষ পিঞ্জরে তা কোনো মতেই বোধগম্য হচ্ছে না তার নিকট। সে কেনই বা বলল তাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র ওই ব্যক্তির যে ঠকিয়ে নিজের নামে করে নিয়েছে তাকে। জাদুয়া ফের ভাবে কিছুক্ষণ আগের ইয়াসিনের করা স্পর্শের কথা। সামান্য হাত ছুঁতেই কেমন সর্বাঙ্গ জ্বলে উঠল তার, অথচ ওই নিষ্ঠুর লোকটি যে তাকে আরো গভীরভাবে ছুঁয়েছে কই তখন তো এমন জ্বলন হয়নি তার। বরং সর্বাঙ্গে কেমন অন্যরকম অনুভূতিরা ছুঁয়ে দিছিল তাকে। জাদুয়া ফের ভাবে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো কি সে হাছিলকে জানাবে নাকি জানাবে না। তার চিন্তার মধ্যেই মনে পড়ে হাছিলের রগচটা স্বভাবের কথা, তখনই নিজ মনে আউড়িয়ে বলে ওঠে, না না, ওনাকে বললে বিষয়টা আরো খারাপ হবে। উনি এমনিই বড় মামিকে পছন্দ করে না। পরে দেখা যাবে এইসব কারণে ওনাদের সম্পর্ক আরো খারাপের দিকে যাবে। জাদুয়া নিজ মনে কথাগুলো আউড়িয়ে নিজ ভাবনার ইতি টেনে নিজেকে স্বাভাবিক করে পড়ায় মনোযোগী হয়। অন্যদিকে হাছিল অফিসে যাওয়ার পর হতে সাব্বির সুপার গ্লুর মতো চুপকে আছে হাছিলের পিছু। হাছিলের ধমকও আজ সাব্বিরকে ভীতুগ্রস্ত করতে সক্ষম হচ্ছে না। তার একটাই প্রশ্ন, হাছিল জাদুয়ার তারিফ করেছে কিনা।
হাছিল সাব্বিরের এহেন কর্মে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে করেছি। হাছিলের বলা হ্যাঁ সূচক বাক্যে সাব্বির উল্লাসিত হয়ে প্রশ্ন করে, ভাই জাদুয়া তোর মুখে তারিফ শুনে কি বলেছে? মাফ করে দিয়েছে তোকে? সাব্বিরের প্রশ্নে এবার হাছিল বিরক্তের শেষ সীমানায় পৌঁছে হাছিলের দিকে পেপারওয়েটটি ছুঁড়ে মারতেই সাব্বির দূরে সরে যায়, যার দরুন কোনো প্রকার আঘাত সে পায়নি, বরং পেপারওয়েটটি হাতে তুলে হাছিলের এত রাগের পরও করুণার স্বরে বলে, ভাই বল না জাদুয়া কি বলেছে? হাছিল বুঝতে পারে আজ সাব্বির কোনো মতেই উত্তর না নিয়ে পেছনে ছাড়বে না, তাই বাধ্য হয়ে বলে ওঠে, কিছুই বলেনি। হাছিলের প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে বলে ওঠে, কিছু বলেনি মানে? অচেতন থাকলে কেউ কথা কি করে বলবে? হাছিলের বলা বাক্যে সাব্বির বোধগম্যহীনের ন্যায় বলে ওঠে, তার মানে তুই জাদুয়ার তারিফ করেছিস যখন ও ঘুমিয়ে পড়েছিল তখন? না। তাহলে? যখন অচেতন হয়ে গিয়েছিল তখন? হাছিলের বলা বাক্যের সমাপ্তির সঙ্গে সঙ্গে সাব্বিরের ধরে রাখা পেপারওয়েটটি মাটিতে পড়ে যায় মুহূর্তেই। সাব্বির আফসোসের সহিত বিড়বিড়িয়ে বলে ওঠে, আমি কি করে ভুলে যেতে পারি তুই কে? শুধু শুধু আমার রাতের ঘুম মাটি করেছি তোকে নিয়ে ভাবতে ভাবতে। নিশ্চিত তারিফের বদলে মেয়েটিকে আরো ধমক দিয়ে বেহুশ করে দিয়েছে। বাক্যগুলো বিড়বিড়িয়ে সাব্বির কেবিন হতে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতেই পেছনে হতে হাছিল বলে ওঠে, সাব্বির তোকে যা করতে বলেছি তার প্রস্তুতি কতদূর? হাছিলের কড়া প্রশ্নে মুহূর্তেই সাব্বির গুরুগম্ভীর হয়ে বলে ওঠে, অনেকটা নিকটে এগিয়ে গিয়েছি আমরা। গুড। যত দ্রুত সম্ভব তত দ্রুত করার চেষ্টা কর। হাছিলের কথায় সায় জানিয়ে প্রস্থান করে সাব্বির। গোধূলি লগ্ন পেরিয়ে হাজির হয় তিমিরে আবৃত রজনীর। জাদুয়া আজকাল নিজের পড়া নিয়ে খুবই ব্যস্ততায় পার করছে নিজের সময়। তার ব্যস্ততার মধ্যেই কক্ষে আগমন ঘটে হাছিলের। হাছিলকে দেখেই জাদুয়া পড়া বন্ধ করে উঠে ব্যস্ত হয়ে পড়ে হাছিলের পরিহিত কোটটি খুলতে। জাদুয়ার এহেন কর্মে যে কেউ বলে দিতে পারবে পাক্কা ঘরণী হয়ে উঠেছে মেয়েটি। নিজ কর্মের মধ্যেই জাদুয়া হাছিলের উদ্দেশ্যে প্রশ্ন করে, আজ আপনি এত তাড়াতাড়ি আসলেন যে? জাদুয়ার প্রশ্নে হাছিল মুখে কুটুলতার হাসি ফুটিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে, তাড়াতাড়ি চলে আসলাম, ভাবলাম সকালে যেই মেয়েটি আমার সাথে পরিচিত হতে চেয়েছিল তার সাথে না হয় আজ বাড়িতে দ্রুত গিয়ে পরিচিত হয়ে নেব। কথাগুলো বলেই হাছিল ওয়াশরুমের অভ্যন্তরে প্রবেশ করে। একটিবার যদি হাছিল পেছনে ঘুরে দেখত তবে তার নজরে পরিলক্ষিত হতো অমাবস্যায় তলিয়ে যাওয়া তার প্রেয়সীর চাঁদ বদন মুখটি। নির্বোধ মেয়েটি হাছিলের খোঁচা দেয়া কথার মর্মার্থ বুঝতে সক্ষম হলো না একটিবারও। ফ্রেশ হয়ে ওয়াশরুম হতে বেরিয়েই হাছিলের নজর পড়ল জাদুয়ার দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যে। মুহূর্তেই ভ্রুযুগল কুঁচকে আসলো তার জাদুয়ার এহে কর্মে। হাছিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়াতেই ঘন ঘন নাক টানার শব্দ ভেসে আসে তার কর্ণে। ব্যাপার খানিকটা আন্দাজ করতে পেরে হাছিল বিছানায় বসে জাদুয়াকে ডাকলেও কোনো নড়চড় পরিলক্ষিত হলো না তার নেত্রে। মুহূর্তেই ধমক দিয়ে কথা বলতেই সুরসুরিয়ে বকা মেয়েটি চলে আসে হাছিলের নিকট। জাদুয়া হাছিলের সম্মুখে আসতেই সে তার নিজের হাতের তোয়ালেটা ধরিয়ে দেয় জাদুয়ার হাতে। নতজানু হয়ে থাকা মেয়েটি নিজের হাতে তোয়ালে দেখে কিছু বুঝতে না পেরে হাছিলের পানে তাকাতেই হাছিল ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় তার চুলগুলো মুছিয়ে দিতে। জাদুয়া হাছিলের ইশারা বুঝেও ঠায় দাঁড়িয়ে রয়। দিবে না সে মুছে, তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি। কই সে তো কখনো জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফেরেনি, তাহলে আজ কেন ওই অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে? জাদুয়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাছিল গম্ভীর হয়ে ধমকের স্বরে বলে, দিন দিন বড্ড বেয়াদব হয়ে উঠছো তুমি। একবারে বলা কোনো কথা শুনতে পাও না? কানে সমস্যা নাকি বেয়াদবদের রাজ্যের শেহজাদি হতে চাও? হাছিলের বলা এহেন বাক্যে অভিমানে, না জানা কষ্টে, নিজের মধ্যে জমে থাকা অনুভূতিগুলো রূপ পেয়েছে এক অচেনা বিদ্রোহে। তবুও হাছিলের স্পষ্ট ধমকের সুর শুনে সে বিনা বাক্যে, মুখে কোনো অভিযোগ না করে, ধীরে ধীরে নিজেকে সম্বরণ করে হাছিলের ইঙ্গিত অনুসারে হাতের তোয়ালে তুলে নেয়। চুপচাপ হাছিলের ভেজা চুলগুলো মুছতে মনোনিবেশ প্রতিস্থাপন করে। প্রতিটি স্পর্শে তার কাপা আঙুলগুলো যেন কঠিন এক দ্বন্দ্বের সুর বাজায়। তার আঙুলের প্রতিটি ছোঁয়ায় যেন লুকিয়ে আছে না বলা কত অভিমানের ভাষা।
হাছিল বুঝতে পারে তার অভিমানের ভাষা, তবুও নিজেকে আড়াল করে মুখে প্রশান্তির মৃদু হাসির রেখা ফুটিয়ে তোলে। ভালোই তো লাগছে জাদুয়ার এহেন অভিমান। এই অভিমানটুকু যে শুধু তাকে নিয়ে। জাদুয়ার হাজারো অভিমানে সে প্রশান্তি খুঁজে পাবে যদি সেই অভিমানটুকু হয় তাকে ঘিরে। হাছিলের প্রশান্তির নিশ্চুপতা, জাদুয়ার স্পর্শের এই নীরবতা যেন দুজনের মধ্যে জমাট বেঁধে থেকে এক গভীর মনের খেলায় পরিণত হয়, যেখানে কোনো কথা নেই, কেবল দুজনের নিঃশব্দ স্পর্শ আর চোখের গহীনে লুকিয়ে থাকা এক অপূর্ণ আকাঙ্ক্ষা। হাছিল জাদুয়ার হাতের নরম স্পর্শে ক্ষণিকের জন্য মগ্ন হয়ে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্রযুগল, অথচ মুখের রেখাগুলো শীতল, অনুভূতিহীন, যেন নিজের ভালোলাগাটুকু এই অভিমানী মেয়ের নিকট প্রকাশ করা যাবে না। জাদুয়া সাহস করে মুখ তুলে হাছিলের পানে চাইতেন, ভেতরে কেমন ভীতির কাঁপুনি ছড়িয়ে পড়ে, কিন্তু তার চোখে তীব্র প্রশ্ন ফুটে ওঠে। নিজেকে আর দমিয়ে রাখতে সক্ষম হয়ে ওঠে না সে। নিজের মনে অভিমানে ঘিরে থাকা জমাট বাঁধা প্রশ্নটি করেই ফেলে, আপনি কেন ওনার সাথে পরিচিত হতে চান? জাদুয়ার করা ভাঙ্গা ভাঙ্গা প্রশ্নে হাছিল নিজ আবেশিত বন্ধ নেত্রযুগল মেলে তার পানে চাইতেন, সে নুয়ে নেয় তার প্রশ্নে ঘেরা নয়ন। জাদুয়ার এহেন কর্মে হাছিলের মুখের হাসির রেখা আরো দৃঢ় হয়ে প্রত্যুত্তর করে, কেন পরিচিত না হওয়ার কোনো কারণ আছে? নিশ্চয়ই নেই। তাই হব না? হবেন না কেন? এমনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাছিল গম্ভীর কণ্ঠে বলে, তোমার কেন মনে হলো আমি তোমার কথা শুনব? হাছিলের বলা বাক্যে এবার যেন তার অভিমানের পাল্লা প্রচণ্ড ভারী হয়ে নুয়ে পড়েছে। ফলস্বরূপ বিনা দ্বিধায় অবাধ্য অশ্রুকনারা গড়াতে শুরু করে তার নেত্রযুগল হতে। জাদুয়া হাছিলের শিররূপ হতে নিজ হাত নামিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, হয়ে গেছে আপনার চুল মোছা। বলেই অন্য প্রান্তে যাওয়ার জন্য নিজ পদযুগল বাড়াতেই হাছিল ভারী পুরুষালী আওয়াজে বলে ওঠে, আজ অফিসের কাজ খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল, আর শোনো, কেমিস্ট্রিতে তোমার অনেক সমস্যা আছে, অথচ দুদিন পরীক্ষা। বই বের করো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেই হাছিল চেয়ারে বসে জাদুয়াকে বই বের করার নির্দেশনা দেয়। কিছুক্ষণ পূর্বে হাছিলের বলা একটি বাক্যেই যথেষ্ট ছিল অভিমানে ঘিরে থাকা মেয়েটির সমস্ত অভিমানের পরিসমাপ্তি ঘটাতে। এতক্ষণ যাবৎ অমানিসায় ঘিরে থাকা আদলে হঠাৎই দেখা মেলে প্রভাতের রবির কিরণ। উৎফুল্লিত মনে বলে ওঠে, তার মানে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছিল বলে উনি দ্রুত এসেছে। কথাগুলো নিজ মনে আওড়াতেই ফের তার মনে প্রশ্নের উৎপত্তি ঘটিয়ে বলে ওঠে, তবে কেন বললেন পরিচিত হতে দ্রুত এসেছেন? নিজ মনের উৎপত্তিত প্রশ্নের জেরে ভ্রুযুগল কুঁচকে হাছিলের সম্মুখে বসে বই বের করতে করতে শুধায়, তবে কেন বললেন আপনি পরিচিত হতে এসেছেন? জাদুয়ার এহেন প্রশ্নে হাছিল তার পানে গুরুগম্ভীর ভাবে তাকাতেই জাদুয়া নিজ নেত্রযুগল নুয়ে মনোনিবেশ প্রতিস্থাপন করে বইয়ের পাতায়। তখনই তার কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য, তোমায় আমি আমার বলা কোনো কথার কৈফিয়ত দিব না, তবে মনে রেখো আমার অতি নিকটে আসা একমাত্র নারী তুমি, যার বিচরণ আমার সম্পূর্ণ অস্তিত্বে। বাক্যগুলো শেষ করেই হাছিল মনোযোগ দেয় জাদুয়াকে পড়া বোঝাতে। অন্যদিকে হাছিলের বলা এহেন বাক্য আদৌ কি জাদুয়া বুঝতে সক্ষম হলো? কে জানে, তবে হাছিলের প্রতিটি বাণী যে তীরের মতো আঘাত হেনেছে তার বক্ষে, সেই বাণীর সত্যতা পরিলক্ষিত হচ্ছে তার বাকরুদ্ধ হওয়া শিহরণ জাগা কম্পিত দেহের ভাঁজে। জাদুয়ার এহেন নিস্তব্ধতা দেখে হাছিল ধমক দিয়ে বলে ওঠে, সমস্যা কি? তোমার ধ্যান কই রাখো? গতকালের মতো যদি আজও বুঝতে না পারো, বিলিভ মি, আমি তোমায় বাড়ির বাহিরে ফেলে দিয়ে আসব। হাছিলের এহেন কর্কশ কণ্ঠে বলা বাক্যে নিজের সকল কাঁপাকাঁপি থামিয়ে চোখ কুঁচকিয়ে মনোনিবেশ করে পড়া বুঝতে। পড়ার মাঝেই কেটে গেছে অনেকটা সময়। আজ জাদুয়ার উপর হাছিল মোটেও বিরক্ত নয়, কারণ মূলত সফলভাবে জাদুয়াকে পড়া বুঝিয়ে দিতে সক্ষম হওয়ায়। নৈশভোজের ডাক পড়তেই জাদুয়া ক্ষুধার তাড়নায় হাছিলকে আহারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে নিজের পদযুগল বাড়াতেই পেছনে হতে হাছিল অতীব গম্ভীর স্বরে ডেকে ওঠে, জাদুয়া। হাছিলের মুখ হতে নিজের নামের গম্ভীর ডাক কর্ণকুহরে পৌঁছতেই অজানা ভয় নিজের পদযুগল থামিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মনে মনে ভেবে ওঠে, আমি আবার কি করলাম? জাদুয়ার ভাবনার মাঝেই হাছিল গুরুগম্ভীর ভাবে বলে ওঠে, কোনো বিষয় যদি তোমার চিন্তার কারণ হয়ে ওঠে তবে আমি চাইব সেটা সবার প্রথমে তুমি আমায় বলো।
ডোন্ট টেক মাচ টাইম, মনে রেখো সময় কিন্তু অনেক কিছুই বদলে দেয়। কথাগুলো বলেই হাছিল জাদুয়াকে অতিক্রম করে বেরিয়ে যায় কক্ষ হতে। জাদুয়া ঠায় সেখানটায় দাঁড়িয়ে হাছিলের বলা কথার মর্মার্থ বোঝার চেষ্টায় লিপ্ত। কিন্তু হাছিলের সহজভাবে বলা কথা কেন জানি জাদুয়ার নিকট প্রচণ্ড কঠিন বলে সাব্যস্ত হল। পরন্তু ক্ষুধার তাড়নায় সকল চিন্তাকে দূরে ঠেলে নিজ পদযুগল ফেলে নৈশভোজনের উদ্দেশ্যে নিচে নামতেই সুলতানা ভিলার প্রতিটি প্রাণীকে কাউকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া নিজের ভ্রুযুগল কুঁচকে সেখানটায় উপস্থিত হতেই যারাও মারিয়াম বেগমকে কাউকে ধরে কাঁদতে দেখে সেদিকটায় নিজ নেত্রতাক করতেই রসগোল্লার ন্যায় চোখগুলো বড় বড় করে অবাক হয়ে রয় জাদুয়া। কারণ মূলত ইয়াসিনের বিভীষিকাম রূপ দেখে। ইয়াসিনের দুটো হাতই সম্পূর্ণ প্লাস্টার করে গলায় ঝুলিয়ে দেয়া, চোখগুলো ফুলে তেলের পিঠার ন্যায় রূপ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে তার কথা বলতেও খুব বেগ পোহাতে হচ্ছে। ইয়াসিনের এহেন রূপে জাদুয়ারও উচিত সকলের মতো চিন্তিত হওয়া, কিন্তু কেন জানি তার ভীষণ হাসি পাচ্ছে। ইয়াসিনের এহেন রূপে তাকে দেখতে ঠিক যেন হাত কাটা গোল গোল চোখের টেডি বিয়ারের মতো লাগছে। জাদুয়ার আজগুবি চিন্তার মধ্যেই মারিয়াম বেগম ইয়াসিনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বাবা আর একটু ভালোভাবে বলার চেষ্টা কর, কিভাবে হলো তোর এমন হালাত? মারিয়াম বেগমের প্রশ্নে সকলেই কৌতূহলী দৃষ্টি ও কান এগিয়ে নিল ইয়াসিনের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে। তখনই ইয়াসিন ধীরে ধীরে থেমে থেমে বলল, বাবার অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিছু দূর আসতেই কয়েকটা গাড়ি আমার গাড়ি ঘিরে ধরে, সেখান থেকে আমায় টেনে বের করে কোনো কথা না বলো মুখে কাপড় পেঁচিয়ে বেধড়ক পিটিয়ে আবার চলে যায় আমাকে সেখানে রেখে। কথাগুলো বলেই ইয়াসিন হাঁপিয়ে উঠে চুপ হয়ে যায়। ইয়াসিনের কথায় মারিয়াম বেগম রাগান্বিত হয়ে শহীদ হোসেনের পানে চেয়ে প্রশ্ন করলেন, ভাইয়া কাদের এত বড় সাহস হয়ে গেছে ওকে মারার? তুমি ওদের ঠিকানা বের করো, এক একটাকে কুকুরের এক একটাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। কথাগুলো বলেই মারয়াম বেগম আর চোখে উপস্থিত সকলকে দেখে শহীদ হোসেনকে ফের প্রশ্ন করেন, ডাক্তার কি বলেছে? শহীদ খান গোপনে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, দুহাতেই বেশি আঘাত করা হয়েছে, যার কারণে খুব বাজে ভাবে ভেঙে গেছে। অনেকটা সময় লাগবে ঠিক হতে। আর তুই চিন্তা করিস না, আমি পুলিশ কেস করে এসেছি। তারা বলেছে খুব দ্রুতই ওই লোকদের খুঁজে বের করবে। সকলের কথার মাঝেই হাছিল সেখানে উপস্থিত হয়ে কারো সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিজ বলিষ্ঠবান হাতের অন্তরালে জাদুয়ার কোমল হাতটি শক্তভাবে চেপে ধরে বলে ওঠে, খাবার বেড়ে দাও, আমার ক্ষুধা লেগেছে। হাছিলের এহেন শক্তভাবে হাত চেপে ধরার দরুন ব্যথায় কুঁকড়ে ওঠে জাদুয়া। সাব্যস্ত হচ্ছে এক্ষুনি তার নরম হাতটি ভেঙে যাবে হাছিলের হাতের মুঠোয়। জাদুয়া বুঝতে পারছে না হাছিল কেন তাকে এভাবে ধরেছে। কি কখনো তো সে তাকে খাবার বেড়ে দেওয়ার কথা বলেনি, তবে আজ কেন? কেউ ওখানে নেই বলে। অন্যত্র চিন্তার মাঝেই হাতে অনুভূত ব্যথার দরুন জাদুয়া বারবার নিজের হাত ছুটানোর চেষ্টায় ব্যস্ত, অথচ এতে হাছিলের মুখে কোনো ভাবান্তর পরিলক্ষিত হল না। অন্যদিকে হাছিলকে এভাবে জাদুয়াকে নিয়ে যেতে দেখে যারা এতক্ষণ যাবৎ নিজের ভাইয়ের জন্য কান্না ভুলে ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। অন্যদিকে সুলতানা খান আফসোসের সহিত মনে মনে আওড়ায়, একটা মানুষের এমন অবস্থা দেখে ওর মধ্যে কোনো চিন্তার রেখা দেখা যায় না, কোথায় সকলকে সান্ত্বনা দিয়ে বলবে ও এই ব্যাপারটা দেখছে, কিন্তু তা না করে নিজের বউকে সকলের সামনে থেকে টেনে নিয়ে গেছে। নিজের কোনো পরিবর্তন না ঘটলেও নির্লজ্জাতার খাতায় নাম লেখা শুরু করে দিয়েছে। নির্লজ্জ একটা। কথাগুলো ভেবে সুলতানা খান আফসোস করতে থাকেন। অন্যদিকে হাছিল ডাইনিং টেবিলের সামনে এসে জাদুয়ার হাত ছেড়ে দিতেই স্বস্তিতে জাদুয়ার এতক্ষণ যাবৎ ব্যথায় কুঁচকে থাকা ভ্রুযুগল শিথিল করেই হাছিলের পানে চেয়ে প্রশ্ন করে, আমি কি কোনো অন্যায় করেছি? কেন? না এমনিই। অহ, দাও খাবার বেড়ে দাও। হাছিলের কথা শেষ হতেই জাদুয়া এক এক করে সকল খাবার বেড়ে দেয়। সময় যেন এক অবিনাশী স্রোতধারা, যা অদৃশ্যের মতো প্রবাহিত হয়। কখনো অতি ধীরে, আবার কখনো উন্মত্ত নদীর মতো ছুটে চলে। দিনের আলোর মতো স্পষ্ট হলেও এর প্রভাব যেন রাত্রির নিস্তব্ধতায় হারিয়ে যায়। সময় আসে, আসে রাতদিনের পরিবর্তন, আসে ঋতুর পালাবদল। এভাবেই কেটে গেছে জাদুয়ার মাধ্যমিকের পরীক্ষার দিনগুলো। এই অতিবাহিত দিনগুলোতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তার।
বরং বুঝতে শুরু করেছে নিজেকে, নিজের মাঝে সৃষ্ট পরিবর্তনগুলোকে। ক্ষণিকের জন্য হলেও দেখতে পেয়েছে যাকে নিষ্ঠুরতম ব্যক্তির সাথে তুলনা করেছে তার কোমল রূপকে। বুঝতে শুরু করেছে তাসাওয়ার আবরার হাছিল নামক ব্যক্তির প্রতি নিজের ছোট্ট মনের গহীনে সৃষ্ট অনুভূতিকে, যার নাম ভালোবাসা দিলে নেহাত ভুল বলে গণ্য হবে না জাদুয়ার নিকট। এই চলমান পরীক্ষার দরুন হাছিল কোনো প্রকার অস্বস্তি মুহূর্ত বা দায়িত্ব পালন তার উপর চাপায়নি। বরং প্রতিটি পরীক্ষার প্রস্তুতিতে তার অবদান ছিল দারুণ রূপে। এ সকল ভাবনায় জাদুয়া মগ্ন ছিল কক্ষে থাকা হাছিলের ছবির পানে চেয়ে। ইদানিং হাছিলের অনুপস্থিতি জাদুয়াকে ভীষণভাবে যন্ত্রণা দেয়। প্রতিটি মুহূর্ত সে তার উপস্থিতি চায় তার নিকট। অথচ একসাথে কাটানো মুহূর্তগুলোতে ধমক ছাড়া তেমন কোনো স্মৃতি ভেসে আসে না জাদুয়ার মস্তিষ্কে। জাদুয়ার এহেন ভাবনার মাঝেই তার অন্যমনস্ক মস্তিষ্ক সজাগ হয় পেছনে থাকা কোনো অবয়বের উপস্থিতির টের পেয়ে। হঠাৎই কেমন হিমেল প্রভঞ্জন বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। অবয়বটির থেকে আগত অচেনা সুঘ্রাণ, অচেনা অনুভূতি কেমন মূর্ছে দিচ্ছে মেয়েটিকে। নিজ বক্ষে ভীতিকর অনুভূতি নিয়ে অবয়বটিকে দেখার উদ্দেশ্যে উদ্যত হতেই আকস্মাৎ জাদুয়া কিছু বুঝে ওঠার পূর্বেই পেছনে হতে শক্তিশালী দুটি হাত তার কটিদেশ শক্তভাবে জড়িয়ে নিয়ে মুখ গুজে দেয় তার ঘাড়ে। ফলশ্রুতিতে ঘাড়ে জ্বলন অনুভূত হতেই নিজ গাত্রের সর্বশক্তি প্রয়োগ করে খামচে নিজ কটিদেশ হতে সজোরে হাত দুটো ছাড়িয়ে পেছনে ফিরে ধাক্কা দিতেই অনেকটা দূরে ছিটকে যায় রহস্যময় ব্যক্তিটি। নিজের হাত ঝাড়তে ঝাড়তে মুখে ক্রূর হাসি ফুটিয়ে ব্যক্তিটি বলে ওঠে, উফ জান, তুমি জানো না আমার হাতে এখনো কত ব্যথা আছে। এভাবে কেউ ধাক্কা দেয়? পরিচিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর নিজ কর্ণে পৌঁছাতেই জাদুয়া নিজেকে সামলে ব্যক্তিটির পানে তাকাতেই নয়নে পরিস্ফুটিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ কুটিল তীক্ষ্ণ মুখবয়ব। মুহূর্তেই ভয়ে সর্বাঙ্গ কম্পিত হয়ে ওঠে তার। ভীতিগ্রস্ত কণ্ঠে তেজ নিয়ে জোরালো গলায় বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমাদের রুমে প্রবেশ করার? এক্ষুনি বের হয়ে যান এখান থেকে, আর তা না হলে আমি চিৎকার করব বলে দিচ্ছি। জাদুয়ার করা ধমকিতে ইয়াসিন উচ্চস্বরে হেসে বলে ওঠে, চিৎকার করো, কোনো সমস্যা নেই। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের রুম সাউন্ড প্রুফ। আমি কিন্তু তোমার মতো কাঁচা কাজ করি নাই। তুমি দরজা খোলা রাখলে কি হবে জান? আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। তাই এখানে যা হবে তা একটা কাক পক্ষীও টের পাবে না। আর তাছাড়া তুমি তো ইচ্ছে করেই দরজাটা খুলে রেখেছিলে তাই না, যেন আমি এখানে আসতে পারি। তুমিও আমায় পছন্দ করো তাই না জান? তবে কেন এত লুকোচুরি? আমাকে বেশি খাটিও না সোনা, জলদি আমার বুকে চলে আসো। আমার তৃষ্ণার্ত বুকটাকে একটু প্রশান্তি দাও। সত্যি বলছি, অনেক আদর দিব। ইয়াসিনের বলা ভয়ঙ্কর বিশ্রী বাক্যে জাদুয়া ঘৃণায় আঁতকে উঠে বলে ওঠে, ছি, আপনি এত বাজে তা আমার জানা ছিল না। আর আপনাকে পছন্দ? তো আপনার মতো অসভ্য পুরুষ আমি কেন কোনো নারীরই পছন্দের হবে না? কথাগুলো বলে জাদুয়া দীর্ঘনিশ্বাস নিয়ে ফের বলে ওঠে, দেখুন এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে যান, আর তা না হলে উনি যদি এই আচরণের ব্যাপারে জানে তবে আপনাকে কি করবে সেটা আমি নিজেও জানি না। কথাগুলো বলে জাদুয়া কিছুক্ষণ ভেবে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, আপনি এখান থেকে যদি এখন চলে যান তবে বিশ্বাস করুন আমি আজকের ঘটে যাওয়া ঘটনা কাউকে বলবো না। জাদুয়ার বলা বাক্যে ইয়াসিন উচ্চস্বরে হেসে উঠে বলে, আমাকে কি তোমার গাধা মনে হয়? মুখ দিয়ে চুচু শব্দ করে আমি একদমই গাধা নই জান। আর তোমার স্বামীর কথা বলছো? তুমি বোধহয় জানো না তোমার প্রাণের স্বামী আজ শহরের বাহিরে গেছে। তার আসতে যে আজ অনেক সময় লাগবে জান। তোমার কি মনে হয় এই ইয়াসিন এতটা কাঁচা খেলোয়াড় যে কোনো খোঁজ না নিয়েই বাঘের গুহায় প্রবেশ করবে? এত দিন দেখো যেই সুযোগের অপেক্ষায় ছিলাম তা আজ সুরসুর করে আমার হাতে এসে ধরা দিল। আর আমি যখন সুস্থ হয়ে গেছি তখন কি করে এই সুযোগ হাতছাড়া করি বলো? তোমাকে দেখলেই তো আমার ইয়ে হয়ে যায়। কথাগুলো বলে উচ্চস্বরে হেসে ফের বলে, তুমি চিন্তা করো না জান, তোমার প্রাণের স্বামী আসার পূর্বেই আমি এখান থেকে বহুত দূরে চলে যাব। তাই আর দেরি করে না সোনা, আসো আমার কাছে আসো। বাক্যগুলোর পরিসমাপ্তি টেনে ইয়াসিন ধীর পায়ে এগিয়ে যেতে থাকে জাদুয়ার সম্মুখে। জাদুয়া ইসাসিনের এরূপ কথায় ও নিজের দিকে তাকে এগোতে উপলব্ধি হতেই চারপাশের বাতাসটা হঠাৎই কেমন ভারী, শ্বাসরুদ্ধকর মনে হতে শুরু করে তার।
যেন পৃথিবীর সমস্ত অন্ধকার এসে তার চারপাশে গাঢ় কালো কাপড়ের মতো বিছিয়ে পড়েছে, তাকে আটকে ফেলেছে এক শ্বাসরুদ্ধ চক্রব্যূহে। ভয় তার হৃদয়ের গভীর কোণায় ফণা তুলে বসেছে, প্রতিটি ধমনীতে সেই বিষক্রিয়া প্রবাহিত হচ্ছে। অনুভূতিটা এমন যে কেউ যেন নির্দয় হাতে তার আত্মার সর্বশেষ কণাটুকুও দমিত করে দিচ্ছে। তার অস্তিত্বের প্রতিটি পড়তে গেঁথে দিচ্ছে নিষ্পৃহ, ভয়ানক চেতনাবোধ। তার স্নায়ুর প্রতিটি বিন্দুতে যেন ভয় তীরবিদ্ধ হয়ে লেগেছে। সে অনুভব করছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বিপুল এক অতলান্তিক খাদে ঝুলে আছে তার দেহখানা। আর সেই খাদে নেমে এলে তার মুক্তির সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। বাতাসে কোনো অশরীরী শীতল স্পর্শের ঘনত্ব যেন তার চারপাশে অদৃশ্য এক চাদর পেতে রেখেছে, যেখানে জীবন আর মৃত্যু একই বিন্দুতে এসে মিশেছে, যেখানে মুক্তির প্রতিটি সম্ভাবনা শূন্যে মিলিয়ে যাচ্ছে। জাদুয়ার মনে এক অপ্রকৃতিস্থ আশঙ্কার কুয়াশা ছড়িয়ে পড়েছে, সেই আশঙ্কা যা তাকে ক্রমাগত গ্রাস করছে, তার অনুভূতির প্রতিটি কণা সেই পৈশাচিক ভয়ের ফাঁদে আটকে পড়েছে। তার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরা জ্বলছে, যেন এক অগ্নিময় জাল তাকে রুদ্ধ করেছে। হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি শ্বাস যেন অজানা এক ছায়ামূর্তি যা হাত দিয়ে চেপে ধরে আছে, প্রতিবারে তীব্র যন্ত্রণায় হাহাকার করে উঠছে সে, কিন্তু কণ্ঠনালী দিয়ে বের হচ্ছে না কোনো আর্তধ্বনি। জাদুয়ার মনের গভীরে যখন সেই অসহনীয় আতঙ্ক ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল, তখন হঠাৎ করেই তার মন মস্তিষ্কে হাছিলের মুখচ্ছবি ভেসে উঠল, তার সেই শান্ত অথচ দৃঢ় দৃষ্টি যেন তাকে ভরসা দিচ্ছে, শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে তার সামনে। হাছিলের কথা মস্তিষ্কে আসতেই জাদুয়ার মধ্যে এক প্রবল আত্মরক্ষার ইচ্ছা জেগে উঠল। অসহায়ত্বের মাঝেও মনে হলো এই মুহূর্তেই তাকে কিছু করতে হবে, না হলে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি নেই। তার কাঁপতে থাকা হাত মুষ্টিবদ্ধ হলো, আর সেখানেই যেন তার সবটুকু সাহস জড়ো হলো। ইয়াসিন যখন তার দিকে আরেক ধাপ এগিয়ে এলো, তখন জাদুয়ার দৃষ্টি এক মুহূর্তে আগুনের শিখার মতো দপ করে জ্বলে উঠল। আতঙ্কে জমে যাওয়া দেহের রক্ত যেন আগ্নেয়গিরির মতো উথলে উঠল। ভয়কে পাশ কাটিয়ে সে এক ঝটকায় হাত বাড়িয়ে কাছে থাকা ভারী বস্তুটি তুলে নিল, আর মস্তিষ্কে স্পষ্ট হয়ে উঠল একটাই চিন্তা: নিজেকে বাঁচাতে হবে কুলুষিত হওয়া থেকে, নিজেকে বাঁচাতে হবে ওই নিষ্ঠুর পুরুষটির জন্য। হাছিল নামক ব্যক্তির প্রতি সৃষ্ট অনুভূতি ও তার কাছে সহিসালান্ত ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে সৃষ্ট সাহসে ইয়াসিনের তাকে ছোঁয়ার পূর্বেই সেই পুরো শক্তিতে হাতের কাছে পাওয়া ভারী বস্তুটি ইয়াসিনের দিকে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে প্রচণ্ড আঘাতে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে গেল, আর সেই সুযোগে জাদুয়া তার সর্বশক্তি দিয়ে দরজার দিকে ছুটল। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন মুক্তির স্বাদ এসে লাগল। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, মনে হলো সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। দরজার খুলে একবার পেছনে তাকাতেই পরিলক্ষিত হলো ইয়াসিন ক্ষিপ্ত আহত নেত্রে তার পানে ছুটে আসছে, কিন্তু এইবার জাদুয়ার ভেতরে আর ভয় নেই। হাছিলের স্মৃতির প্রদীপ্ত সাহসের শিখা তাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। এই জন্যই হয়তো মানবকুল বলে ভালোবাসা মানুষকে যেমন দুর্বল করে দেয়, তেমনি সাহসীও করে তোলে। জাদুয়া কক্ষ হতে ছুটে বেরিয়ে এসে দম নিতে নিতে অনুভব করল এক অবর্ণনীয় মুক্তি। সে দীর্ঘশ্বাস নিয়ে শরীরের সকল জোর দিয়ে চিৎকার করে ডেকে উঠল সকলকে। সময়টা তখন অপরাহ্নের, ফলশ্রুতিতে সুলতানা ভিলার প্রত্যেকটি সদস্য ছিল বিশ্রামরত অবস্থায়। পরন্তু জাদুয়ার আর্তনাদ মিশ্রিত ডাক যেন প্রতিটি সদস্যের কর্ণকুহরে গিয়ে তীরের মতো বিঁধল। নিজেদের ধাতস্থ করে ছুটে আসলো জাদুয়ার কক্ষের দিকে, স্নেহার কক্ষ অতি নিকটে থাকার দরুন সর্বপ্রথম সে ছুটে এসে জাদুয়ার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া দিকবেদিক ভুলে স্নেহাকে শক্ত করে ঝাপটে ধরতেই স্নেহার চোখ পড়ে দৌড়ে আসা ইয়াসিনের উপর। সে কিছু বলার পূর্বেই সকলের আগমন ঘটে সেখানে। সুলতানা খানকে জাদুয়া দেখেই স্নেহাকে ছেড়ে তাকে শক্তভাবে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতেই সুলতানা খানের চিন্তিত হয়ে থাকা নেত্র যুগল মুহূর্তেই আগ্নেয়গিরি লাভার ন্যায় জ্বলে উঠে। সে কিছু বলার পূর্বেই শহীদ হোসেন এসে ইচ্ছে মতো পেটাতে ও বলতে থাকে নিজের ছেলেকে, এত নীচ তুই কি করে হতে পারিস? কি করে তুই একটা মেয়ের শ্লীলতা হানিতে উদ্যত হতে পারিস? এই শিক্ষা দিয়েছি তোকে আমি।
আমি যদি জানতাম তুই এরকম কিছু করবি তবে নিজের ব্যবসার কাজে শত সমস্যা থাকলেও আমি একাই আসতাম। কুলাঙ্গার ছেলে, আজ তোকে আমি মেরাই ফেলব। বাক্যগুলো বলে শহীদ হোসেন ইয়াসিনকে পেটাতে পেটাতে জাদুয়ার সম্মুখে দাঁড় করিয়ে বলে ওঠে, মা তুমি ওকে যা শাস্তি দিতে চাও দাও, আমি বাধা দিব না। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান গর্জে উঠে বললেন, জাদুয়ার শাস্তি দেয়ার প্রয়োজন নেই, যা শাস্তি দেয়ার তা হাছিল দিবে। আমি এক্ষুনি ওকে ফোন করে সব জানাচ্ছি। হাছিলকে বলে দেয়ার কথা মারিয়াম বেগমের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তিনিও ইয়াসিনের সম্মুখে গিয়ে তাকে কয়েকঘা চপরাঘাত করে ইয়াসিনকে জাদুয়ার পায়ের সম্মুখে ধাক্কা দিয়ে ফেলে নিজেও হাত জোর করে বসে পড়ে জাদুয়ার পায়ের কাছে। জাদুয়া এহেন হালাতে ভয় আরো সিটিয়ে গিয়ে সুলতানা খানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরেন। তখনই মারিয়াম বেগম কান্নাজৃত কণ্ঠে বলে ওঠেন, জাদুয়া মা, এবারের মতো ওকে মাফ করে দে। ও এই ভুল আর জীবনেও করবে না। তবুও হাছিলের কাছে এসব ব্যাপারে কিছু বলিস না প্লিজ। হাছিল যদি এই ব্যাপারে কিছু জেনে যায় তাহলে ওকে মেরাই ফেলবে। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান তেতে উঠে বললেন, মারিয়াম, তুমি হয়তো ভুলো যাচ্ছ তোমার ভাইয়ের ছেলে কত বড় অপরাধ করেছে। ও যেই অপরাধ করেছে তাতে ও ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সুলতানা খানের কথায় মারিয়াম বেগম ইয়াসিনকে চোখের ইশারা দিতেই সে মারিয়াম বেগমের পা জড়িয়ে ধরে মেকি কান্না মিশ্রিত কণ্ঠে সুলতানা খানের পা শক্তভাবে ঝাপটে ধরে। সুলতানা খান জাদুয়া তার কাছে হওয়ার দরুন ইয়াসিনকে কোনোভাবেই নিজের পা হতে সরাতে সক্ষম হয়ে ওঠেন না। তখনই ইয়াসিন বলে ওঠে, দাদি, আমাকে মাফ করে দিন। আমি নিজের অজান্তেই এত বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ওয়াদা করছি আমি আর দ্বিতীয়বার এরকমটা করব না। তাদের এত অনুনয়ের পরও সুলতানা খানের কঠোর হৃদয় গলাতে সক্ষম হয় না কেউ। তখনই শহীদ হোসেন এসে জাদুয়ার পা জড়িয়ে ধরে বলে ওঠেন, জাদুয়া মা, আমি জানি আমার ছেলে যেই ভুল করেছে তার কোনো ক্ষমা নেই। তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ছেলের জন্য নয়, আমার বোন মারিয়ামের জন্য। তুমি তো জানোই হাছিল আমার বোনকে পছন্দ করে না। এই ঘটনা শোনার পর হয়তো ওর মুখও কোনোদিন দেখবে না, আর ওর মুখ না দেখা মানে তোমার বড় মামা অর্থাৎ হাছিলের বাবার সাথেও সে একদম যোগাযোগ বন্ধ করে দিবে। এতে পুরো পরিবার ভেঙে যাবে। তাই মা, ওর জন্য না হোক এই সকল কথা ভেবে না হয় মাফ করে দাও। আমি ওয়াদা করছি কাল সকালের মধ্যে ওকে আবার বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওকে আর এখানে দেখবে না তুমি। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান বললেন, পরিবার ভাঙবে না ভাঙবে তা না হয় পরেই দেখা যাবে। সুলতানা খানের কথার মধ্যেই জাদুয়া বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কিছু বলবো না। বড় মামি, আপনি উঠে দাঁড়ান। আর আঙ্কেল, আপনি আপনার ছেলেকে কাল সকালের মধ্যে এখান থেকে পাঠিয়ে দিবেন। জাদুয়ার কথায় সুলতানা খান রেগে গিয়ে বললেন, এই সব তুই কি বলছিস? তুই জানিস হাছিল পরে এই ব্যাপারে জানলে কি হবে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে শান্ত করে বলল, নানুমনি, আমরা না বললে উনি জানবে কি করে? আর আমি চাই না আমার জন্য ওনার আর বড় মামার সম্পর্কের কোনো অবনতি হোক। জাদুয়ার প্রত্যুত্তরের পৃষ্ঠে সুলতানা খান কিছু বলার পূর্বেই জাদুয়া তাকে আশ্বস্ত করে বলে তাকে চিন্তা না করতে। জাদুয়ার কথায় শহীদ হোসেন ও মারিয়াম বেগম খুশি হয়ে জানান, কালকের মধ্যেই তারা ইয়াসিনকে পাঠিয়ে দিবেন। কথাগুলো বলেই ইয়াসিনকে সেখান থেকে নিয়ে চলে যান তারা। প্রায় রাত অবধি সকলের অবস্থান জাদুয়ার সঙ্গেই ছিল। তারা নানাভাবে জাদুয়ার মন ঠিক করার প্রয়াসে ব্যস্ত রেখেছেন নিজেদের। অবশেষে তারা জাদুয়ার মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। অমানিসায় সম্পূর্ণ পৃথিবী নিজেকে আচ্ছাদিত করতেই ক্লান্তিতে নিজ নেত্রযুগল বন্ধ করে নেয় জাদুয়া। ফলশ্রুতিতে গভীর ঘুমের অতলে ডুবে যায় সে। মানবজীবনে কিছু বিশেষ অনুভূতি ও মনস্তত্ত্বের প্রাচীন প্রবণতা প্রকৃতির মতোই নির্যাপিত হয়ে আছে। যেমন, সন্তান যখন কোনরূপ আঘাতপ্রাপ্ত হয়, তখন মায়ের হৃদয় অনায়াসে উপলব্ধি করতে পারে যে, সন্তানের এ আঘাত অনিচ্ছা বা অসাবধানতায় ঘটেছে। তবুও মায়ের ক্ষোভ সন্তানটির প্রতি ছুটে আসে, কেন সে এমন অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ল। অনেক সময় মাই ক্ষোভের প্রকাশ ঘটান শাসনের মাধ্যমে, যেন আঘাতের সঙ্গে নিজের বিষণ্ণতাও সঁপে দেন। ঠিক তেমনি, জাদুয়ার হাছিল হতে আজকের বিষয় গোপন রাখা বা না বলার নীরবতা, নিজের উপরই না ভারী সাব্যস্ত হয়।
জাদুয়ার করা অনিচ্ছাকৃত কর্ম না তাদের এতদিনে গুছিয়ে আসা সম্পর্কটাকে অগোছালো করে দেয়। গভীর রজনী যখন ঘনিয়ে আসে, হাছিল তখন সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে নিজ কর্মের ইতি টেনে। দরজা ঠেলে নিজ কক্ষে প্রবেশ করতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় জাদুয়ার ঘুমন্ত মুখশ্রী, যা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, যে মুখে শিশুর মতো শান্তির ছাপ ফুটে উঠেছে। এ দৃশ্যই যেন এখন হাছিলের নিকট প্রশান্তির কারণ হয়ে উঠেছে। জাদুয়ার ঘুমন্ত আদলে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ফ্রেশ হয়ে ফিরে এসে নিজের সুইচ অফ হয়ে যাওয়া ফোনটিকে চার্জে বসিয়ে জাদুয়ার অতীব নিকটে গিয়ে স্নিগ্ধ মুখশ্রীর পানে চেয়ে আজকের ঘটে যাওয়া ঘটনা হতে অজ্ঞ হাছিল তার ললাটে মমতাভরা চুম্বন অঙ্কনে অগ্রসর হতেই আচমকা তার দৃষ্টি আটকে যায় জাদুয়ার ঘাড়ের এক কোণে। এক লালচে দাগ, যা দেখতে ঠিক মানুষের করা ঘনিষ্ঠ মুহূর্তের চিহ্নের মতো প্রতিস্থাপিত হয়েছে। মুহূর্তের জন্য হাছিলের মনে তলপাড় শুরু হয়, বুকের ভেতর চাপা ক্রোধের উত্তাল ঢেউ আছড়ে পড়ে। তার হৃদয় বিদীর্ণ করে তীব্র রাগ আর অবমাননার এক দাবানল দাউদাউ করে জ্বলে ওঠে। হাতের উষ্ণতা যেন কাঁপতে শুরু করে। ক্রোধের আগুনে পুড়ে ফুঁসে ওঠে হাছিল, তার বুকের প্রতিটি রক্তকণা যেন মিশে গিয়ে আগ্নেয়গিরির মতো ফুটে উঠছে। জাদুয়ার ঘুমন্ত মুখটি যার গভীরে শান্তির আভাস ছিল, যেটা কিছুক্ষণ পূর্বেও হাছিলের প্রশান্তির কারণ হয়ে উঠেছিল, সেই প্রশান্তি মুহূর্তেই আগ্নেয় লাভার ন্যায় রূপ ধারণ করেছে। জাদুয়ার ঘাড়ের দাগের প্রতিটি বিন্দু যেন তাকে অবজ্ঞার কঠিন ইঙ্গিত দিচ্ছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সে হাতের এক ঘাকুনিতে জাদুয়াকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে। জাদুয়া অপ্রস্তুত হয়ে চোখ মেলে তাকায়, চোখে ধোঁয়াশার মতো গভীর ঘুমের আবেশ, তবু হাছিলের মুখের কঠোর অভিব্যক্তি দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। তখনই হাছিল ক্রোধে জ্বলে উঠে রক্তচক্ষু নিয়ে বলে ওঠে, কে তোর ঘাড়ে এই দাগ করছে? কে তোকে ছুঁইছে? তাড়াতাড়ি বল আমাকে। কাকে ছুঁতে দিছিস তুই নিজেকে? হাছিলের গর্জনে জাদুয়া কেঁপে ওঠে। এক ভীত চোখে তাকিয়ে থাকে হাছিলের দিকে, তার প্রতিটি শব্দ যেন এক একটি ছুরির মতো বিঁধছে জাদুয়ার মনে। সে অপ্রস্তুত, নিজের গলায় হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করে। কিন্তু তার মুখের চুপচাপ নীরবতা যেন হাছিলের ক্রোধকে আরো উন্মত্ত করে তোলে। জাদুয়া যেই কথাটা গোপনে রাখতে চেয়েছে তা নিজে হাছিলের নিকট সাক্ষী দিয়েছে। জাদুয়া চুপ থাকে। ভয় আর প্রতিজ্ঞার বেড়াজালে আটকে সে কোনো উত্তর দিতে পারে না। তার এই নিস্তব্ধতা হাছিলের ক্ষোভের আগুনে আরো ঘি ঢেলে দেয়। হাছিলের চোখে ঝলসে ওঠে জ্বালাময় ক্রোধ, গলায় ভর করে ঈর্ষার ভয়ঙ্কর ব্যথা। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে সজোরে জাদুয়ার থুতনি চেপে ধরে গর্জে ওঠে হাছিল বলে, তোকে আমি বলেছিলাম না, কোনো বিষয় যদি তোর চিন্তার কারণ হয়ে ওঠে তবে সবার প্রথমে তুই আমায় জানাবি। কথাগুলো বলে হাছিল জাদুয়ার থুতনি আরো শক্ত ভাবে চেপে ধরে ঝাঁকিয়ে ফের চিৎকার করে বলে, কিরে বলেছিলাম না? হাছিলের চিৎকারে জাদুয়া ভীতুগ্রস্ত হয়ে কান্নারত অবস্থায় নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিন্তু হাছিলের দৃষ্টিতে ক্রমে ক্রমে পুঞ্জীভূত হয় এক অসম্ভব ক্রোধ। আর সহ্য করতে না পেরে সে জাদুয়াকে আরো একবার ঝাঁকিয়ে সজোরে মেঝেতে ফেলে দেয়। ফলশ্রুতিতে ব্যথায় কুঁকড়ে গিয়ে জাদুয়া চিৎকার করে ওঠে। কিন্তু এতেও হাছিলের কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। সে চিৎকার করে ফের বলে, কিসের এত গোপনীয়তা তোর? গোপনীয়তা নাকি অন্য পুরুষের ছোঁয়া খুব বেশি উপভোগ করে ফেলেছিস? হাছিলের গর্জন যেন পুরো ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়। আর জাদুয়া নীরবেই সব সহ্য করে, যেন তার কোনো কথা নেই, শুধু তার ভিতরে এক নিস্তব্ধ কষ্টের স্রোত বইছে। হাছিল জাদুয়ার এহেন নীরবতায় তাকে মেঝে থেকে তুলে সজোরে কয়েকটি চপরাঘাত করে তার কোমল আদলে। ফলশ্রুতিতে ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ে লোহিত রোহ। হাছিল ফের আঘাত করে জাদুয়াকে, প্রচণ্ড ব্যথায় বের হওয়া রক্তের ছিটে যেন একটা দুঃসহ যন্ত্রণার উপাখ্যান। হাছিল ফের জাদুয়াকে বলে ওঠে, কেন অন্য পুরুষের ছোঁয়া তুই নিজ শরীরে মাখলি বল? কেন কেন? খুব এনজয় করেছিলি পরপুরুষের ছোঁয়া তাই না? কিভাবে ছুলো তোকে? খুব কাছে টেনে নিয়েছিল? কত কাছে? নিজের বুকের সাথে লেপ্টে ধরেছিল তোকে? গভীর উন্মাদনায় তোর ঘাড়ে মুখ গুজেছিল তাই না? তুইও জড়িয়ে ধরেছিলি তাকে। হাছিলের এহেন লাগামহীন বার্তায় জাদুয়া নিজ কান চেপে কান্না করে বলে ওঠে,
ছি, আপনার আল্লাহর দোহাই লাগে এই ধরনের কথা বলা বন্ধ করুন প্লিজ। এরকম কিছুই হয়নি বলেই প্রচণ্ড বেগে কান্না করে ওঠে জাদুয়া। হাছিল জাদুয়ার বলা বাক্যে কোনো মনোনিবেশ দিল না, ভাব এমন যে তার এই মুহূর্তে কারো কানো কথাই কর্ণে পৌঁছাচ্ছে না। হাছিলের ক্রোধান্বিত দৃষ্টিতে স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে কোন পুরুষ তাকে ছুঁয়েছে জানার থেকেও বেশি জাদুয়ার শরীরে ফুটে ওঠা অন্য পুরুষের দেয়া দাগ, যা হাছিলকে বারংবার রুদ্ররূপ ধারণ করতে বাধ্য করছে। হাছিল ক্রোধান্বিত হয়ে ফের বলে, তোরা সব নারী এক, তোকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, তোকে আমি ক্ষমা করব না। হাছিলের বলা ক্রোধপূর্ণ বাক্যে জাদুয়া হেঁচকি তুলে কান্না করে বলতে চায়, বিশ্বাস করুন আমি। জাদুয়ার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই হাছিল ক্রোধে একে একে ঘরের সবকিছু ভাঙতে শুরু করে। আসবাবপত্র ভেঙে প্রতিটি আস্তরণে নিজের দুঃখ আর হতাশার ছাপ ফেলে, যেন প্রতিটি টুকরো হয়ে যাওয়া আসবাব তার নিজের হৃদয়ের ক্ষত, প্রতিটি ভাঙা কাচের টুকরো তার অন্তরের রক্তক্ষরণ। প্রতিটি জিনিস ভাঙার ক্ষণে অসতর্কতাবশত নিজ হাতে কাচের টুকরায় খানিক কেটে যায় হাছিলের হাত, ফলস্বরূপ ক্ষত স্থান হতে গড়িয়ে পড়ে রক্তকণা। আর জাদুয়া হাছিলের এহেন পাগলাটে উন্মাদনার প্রচণ্ড ক্ষোভ আর হাতের গড়িয়ে যাওয়া রক্ত দেখে তার সম্মুখে গিয়ে ধরার চেষ্টা করে বলে, প্লিজ আপনি শান্ত হন, আপনার হাতটা আমাকে দেখতে দিন, অনেক রক্ত পড়ছে ওখান থেকে। জাদুয়াকে হাছিল নিজের দিকে ছুটে আসতে দেখে ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে বলে, তুই আমাকে ছুবি না, তোর শরীরে অন্য কারো ছোঁয়া, তুই আর আমার জন্য পবিত্র নস। স্টে অ্যাওয়ে ফ্রম মি। ক্রোধ এমন এক ভয়ঙ্কর অনুভূতি যা মানুষের মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। এর প্রভাবে মানুষ নিজের অজান্তেই কখনো জবান দিয়ে, কখনো হাত দিয়ে তার প্রিয়জনদের আঘাত করে বসে। হাছিলের কণ্ঠে এক গভীর তীক্ষ্ণতা, তার প্রতিটি উচ্চারিত শব্দে জাদুয়ার কোমল হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জাদুয়ার চোখ ভিজে ওঠে, কণ্ঠে বিষাদ আর কান্না মেশানো এক মিনতি। সে ফের বলে ওঠে, আমি অপবিত্র নই, প্লিজ আপনি শান্ত হন, দয়া করে। জাদুয়ার এহেন করুণ মিনতি যেন হাছিলের আগুনে পোড়া হৃদয়ে একটুও শান্তির ঝলক এনে দিতে সক্ষম হল না, বরং তার মনের গভীরতা আরও দহনে মিশে যায়। খানিকক্ষণ নিশ্চুপ থেকে হাছিল জাদুয়ার পানে চেয়ে হাত ধরে প্রচণ্ড বল প্রয়োগে তাকে টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। তার মস্তিষ্কে এখন শুধু একটাই পরিকল্পনা, এই দাগ তাকে মুছতেই হবে। এহেন ভাবনার মাঝেই হাছিল জাদুয়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শরীরে বডি ওয়াশ ঘষে, এমনভাবে যেন এই দাগের অস্তিত্বে তার নিজের আত্মা লজ্জায় চলছে। তার হাত পাগলের মতো জাদুয়ার ত্বকের উপর আছড়ে পড়ে, যেন এই দাগ মুছে ফেলতে গিয়ে তার হাতের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলতে চায়। হাছিলের এহেন কর্মে জাদুয়ার সর্বাঙ্গে অমানুষিকভাবে ব্যথার সৃষ্টি হয়, কিন্তু তবুও সে নিশ্চুপ রয়। দাঁতে দাঁত চেপে তার সমস্ত কষ্টকে নিজের মনের গভীরে চেপে রেখে সহ্য করে যায়। তার যন্ত্রণার তীব্রতা যেন হাছিলের ক্ষোভকে প্রশমিত করার শেষ পথে। আকস্মাৎ হাছিল জাদুয়াকে ওয়াশরুম হতে বের করে, ভেজা শরীরে চূর্ণবিচূর্ণ হয়ে থাকা কক্ষের বিছানায় ছুঁড়ে ফেলে নিজ শরীরে পরিহিত শার্ট খুলে জাদুয়ার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, এই মুহূর্ত থেকে তোর শরীরে শুধু আমার দেয়া দাগ থাকবে। তোর সর্বাঙ্গে দাগ কাটার অধিকার শুধুমাত্র আমার। আমার দেয়া প্রতিটি দাগ তোকে সাক্ষী দিবে তুই শুধু আমার। বলেই হাছিল এগিয়ে যায় সম্মুখে। জাদুয়ার মস্তিষ্ক হাছিলের এহেন কর্ম ও বলা বাক্য সঠিক বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। নিজেকে ধাতস্থ করে কিছু বলার পূর্বেই হাছিল জাদুয়ার উপর নিজের সমস্ত ভর ছেড়ে রক্তিম বর্ণ ধারণকারী গ্রীবাদেশে নিজ অধর নিয়ে শক্ত দন্তের সাহায্যে দন্তাঘাত বসাতেই জাদুয়া ব্যথায় চিৎকার করে ওঠে। হাছিল সেদিকে ধ্যান না দিয়ে নিজের কর্মে লিপ্ত থাকে, ফলশ্রুতিতে গ্রীবাদেশ হতে বেরিয়ে আসে লোহিত রোহ। হাছিল নিজ গ্রীবা উঠিয়ে জাদুয়ার এতক্ষণ যাবৎ অন্যের করা রক্তিম হওয়া বর্ণে নিজ দন্তের ছাপ স্পষ্ট দেখে সেখান হতে মুখ সরিয়ে জাদুয়ার অধরে নিজের অধর ছোঁয়াতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় প্রচণ্ড ভয়, থরথর করে দম বন্ধ করা কম্পিত মুখ। মুহূর্তেই হাছিলের কি হলো কে জানে, তবে জাদুয়ার উপর থেকে সরে তাকে তুলে বলে ওঠে, জাদুয়া রিল্যাক্স প্লিজ, নিঃশ্বাস নাও। জাদুয়া দম ছাড়ো।
পরিস্থিতি এমন যে হাছিলের কোনো কথাই জাদুয়া শুনতে পাচ্ছে না। মুহূর্তেই সম্পূর্ণ হলুদ ফর্সা মুখশ্রী নীল বর্ণ ধারণ করা শুরু করেছে। হাছিল ভয় পেল প্রচণ্ড রকমের। জাদুয়ার এহেন হালাতে নিজের রুহ বেরিয়ে যাওয়ার উপক্রম। নিজ শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে জাদুয়াকে ঝাঁকাতেই বড় করে নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে পড়ে জাদুয়া। এতক্ষণ যাবৎ হাছিলের রুহটা তার কণ্ঠেদেশে আটকে ছিল বোধহয়। জাদুয়াকে ফের নিঃশ্বাস নিতে দেখে তার রুহটা চলাচল শুরু করে। হাছিল স্তব্ধ হয়ে কিছুক্ষণ জাদুয়ার পানে তাকিয়ে থেকে নিজ অশান্ত বক্ষের সাথে চেপে ধরে নিজেও ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ওঠে। জাদুয়া প্রচণ্ড দুর্বলতায় হাছিলের বক্ষের সাথে লেপ্টে ঘুমিয়ে পড়ে। হাছিল জাদুয়াকে নিজ বক্ষ হতে বিছানায় শুইয়ে দিয়ে মধ্যরাতের শেষ প্রহরেই বেরিয়ে যায় সুলতানা ভিলা হতে। প্রভাত হয়েছে সেই কখন। সূর্যের প্রথম আলো ঝরে পড়েছে ধীরে ধীরে, কিন্তু আজ কেন যেন সেই আলোতে নেই উচ্ছ্বাসের কোনো রেশ। ম্লান আলোয় ভরে উঠেছে চারপাশ, যেন সেই আলো নিঃশব্দে চাপা কষ্টের জানান দিচ্ছে বারংবার। জাদুয়া আড়মোড়া ভেঙে ব্যথাতুর শরীর নিয়ে নিজ নেত্র মেলে ধরতেই মনে পড়ে যায় রাতের ঘটনাগুলো। মুহূর্তেই নিজের চারপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে থাকে হাছিলকে। তাকে না দেখে কেমন অস্থির হয়ে ওঠে মনটা। ততক্ষণাৎ জাদুয়া কিছু ভেবে বলে ওঠে, উনি কি অফিসে চলে গেছেন আমায় কিছু না বলে? উনি কি এখনো রেগে আছেন আমার উপর? নিজ মনে প্রশ্নগুলো আউড়িয়ে জাদুয়া নিজেকে ওড়নায় মুড়িয়ে দৌড়ে চলে আসে হলো রুমের উদ্দেশ্যে। জাদুয়াকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলে চিন্তিত হয়ে জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়ায়। তখনই সুলতানা খান চিন্তিত মুখে জাদুয়াকে বলে ওঠে, কি হয়েছে জাদুয়া? তুই এভাবে ছুটে আসছিস কেন? সুলতানা খানের প্রশ্নের প্রত্যুত্তর না করে জাদুয়া উল্টো প্রশ্ন করে, নানুমনি উনি কখন গেছে? জাদুয়ার কথা সুলতানা খান বুঝতে পেরে বললেন, কে হাছিল? ওকে তো আজ এখনো কোথাও বের হতে দেখিনি। তুই এরকম অস্থির হয়ে আছিস কেন? জাদুয়াকে করা প্রশ্নের মাঝেই একজন সার্ভেন্ট বলে ওঠে, খালাম্মা বড় সাহেবেরে তো সেই ভোররাইতেই বাইরে যাইতে দেখছি। সুলতানা খান হাছিলের ভোররাতে বের হয়ে যাওয়ার কথা শুনো জাদুয়ার দিকে ঘুরে তাকে ধরে প্রশ্ন করেন, জাদুয়া কি হয়েছে? সব কিছু খুলে বল। সুলতানা খানের কথায় জাদুয়া কান্না করে তার দিকে চাইতেন সুলতানা খান জাদুয়ার মাথা থেকে ওড়নাটা সরাতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় জাদুয়ার বিবর্ণ মুখশ্রী। তিনি আঁতকে উঠে প্রশ্ন করেন, হাছিল তোর গায়ে হাত তুলেছে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া সকল ঘটনা খুলে বলে। জাদুয়ার মুখের কথা শুনে সুলতানা খান জাদুয়াকে জড়িয়ে ধরে বলে ওঠেন, আমি তোকে বলেছিলাম সবকিছু ওকে জানাতে, এখন না জানানোর ফল পেয়েছিস। এইবার তোর দোষ জাদুয়া। আমি জানতাম হাছিল কোনোভাবে এই ব্যাপারে জানতে পারলে এরকম কিছু একটাই ঘটবে। তাদের কথার মাঝে মারিয়াম বেগম জাদুয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করেন, তুমি কি ইয়াসিনের কথা বলে দিয়েছ? মারিয়াম বেগমের প্রশ্নের প্রত্যুত্তরে জাদুয়া বলে ওঠে, না বলিনি। জাদুয়ার কথায় মারিয়াম বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে দ্রুত চলে যায় ইয়াসিনকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। জাদুয়া নিজ অশান্ত মন নিয়ে সুলতানা খানকে বলে, নানুমনি উনি আমার উপর রাগ করে চলে গেছে আমি জানি। তুমি একটু ওনাকে ফোন দিয়ে দাও না, আমি কথা বলবো ওনার সাথে। আমি মাফ চেয়ে নেব গতকালের বিষয় তাকে না জানানোর জন্য। প্লিজ তুমি একটু ফোন দিয়ে দাও। জাদুয়ার অনুরোধে সুলতানা খান হাছিলের ফোনে কল করলেও ফোনটি বারবার বন্ধ দেখায়। অন্যদিকে শহীদ হোসেন ও মারিয়াম বেগম ইয়াসিনকে নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ দিনটা জাদুয়ার কাটছে অস্থিরতায়, কোনো কিছুতেই কোনো শান্তি খুঁজে পাচ্ছে না সে। মনটা কেমন ব্যাকুল হয়ে আছে হাছিলের সাথে কথা বলার জন্য। যেই অবধি তার সাথে কথা বলতে পারবে না সেই অবধি তার অস্থির মনটাও শান্ত হবে না। অন্যদিকে একটি অন্ধকারাচ্ছন্ন কক্ষ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে কিছু শব্দ। আমাকে এয়ারপোর্ট থেকে তোমরা কেন তুলে এনেছো? কি চাও তোমরা বলো আমাকে? টাকা চাও? কত টাকা বলো, আমার বাবা সব টাকা দিয়ে দিবে তোমাদের, তোমরা শুধু আমায় ছেড়ে দাও। অন্ধকারচ্ছন্নতায় ঘেরা কক্ষে হঠাৎ কৃত্রিম আলো পরিস্ফুটিত হয়। সেই আলোতে দৃশ্যমান হয় হাত পা বাঁধা অবস্থায় ছটফট করা ইয়াসিনকে। তখনই কেউ তার সম্মুখে এসে চোখের বন্ধন খুলে দেয়। অনেকক্ষণ যাবৎ চোখ বাঁধা থাকায় প্রথমে ঘোর অমানিসা পরিলক্ষিত হয় নিজ নেত্রে। কিছুক্ষণ পলক ঝাপটাতেই দৃশ্যমান হতে থাকে সবকিছু।
ফের আরেকবার পলক ঝাপটাতেই নিজ নেত্রে প্রস্ফুটিত হয় হাছিলের আগ্নেয় শিখার ন্যায় জ্বলে ওঠা আদল। বুকটা ধুক করে ওঠে ইয়াসিনের। বড় বড় শুকনো ঢোক গিলে বলে ওঠে, ভাই আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ইয়াসিনের প্রশ্নে হাছিল মুখ হতে চুচু শব্দের উৎপত্তি করে সাব্বিরের দিকে ঘুরে বলে ওঠে, আহারে নাদান বাচ্চা কিছুই জানে না। তোরা একটু জানিয়ে নিয়ে আসবি না? আচ্ছা কোনো সমস্যা নেই, এখন আমি জানিয়ে দিচ্ছি কেন এভাবে বেঁধে রেখেছি। বলেই হাছিল নিজ হাতে থাকা ধারালো ছুরি দ্বারা ইয়াসিনের ঠোঁটের রেখা বরাবর স্লাইড করতেই ইয়াসিন ভয়ে বলে ওঠে, ভাই আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিন জাদুয়ার সামনে কেন বাংলাদেশেও পা রাখব না। ভাই প্লিজ আত্মীয়তার খাতিরে আমায় মাফ করে দিন। ইয়াসিনের অনুরোধে হাছিল গর্জে উঠে বলে, ছেড়ে দিব? তাও তোকে? আরে তোর জোর করা স্পর্শ আমার বউয়ের শরীরে ছিল বলো, তাকে আমি ছাড়িনি, তুই কোন ক্ষেতের মূলা যে তোকে ছেড়ে দিব? বলেই হাছিল ইয়াসিনের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফের গর্জে বলে ওঠে, আমার বউয়ের হাত ছোঁয়ার জন্য তোর হাত ভেঙে প্রথমে আমি তোকে ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তুই কি করলি? হাত ভালো হতে না হতেই আমার শহরে না থাকার ফায়দা উঠিয়ে আমারই বউয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিস। এই তোর রুহতে কি ভয় করে নাই? আমি যে কতটা হিংস্র সে ব্যাপারে তুই জানিস না কুকুরের বাচ্চা? আরে তোরে তো আমি সেই দিনই মেরে ফেলতাম যেদিন আমার বউয়ের শরীরে হাত দেওয়ায় দুঃসাহসিকতা তুই দেখিয়েছিলি। কিন্তু আমি তোকে সেদিন কিছু করি নাই, শুধুমাত্র ওই মুহূর্তে কিছু করতে গেলে আমার সম্পূর্ণ প্ল্যান ভেস্তে যেত তাই। আর বউটাও আমার দয়ার সাগর, নিজের ছাড়া সবার চিন্তা করে, যার দরুন তাকে তোর কথা বলতে বলার সুযোগ দিলেও সে তা কাজে লাগায়নি। হাছিলের গর্জে ওঠা বাণীতে ইয়াসিন ভয় পেয়ে অবাক হয়ে যায়। নিজ অবাকতার রেশ কাটিয়ে ভয় ভয় বলে ওঠে, আপনি যখন জানতেনই প্রথম থেকে তবে আমাকে সকলের সামনে কিছু না বলে গোপনে কেন পিটিয়েছেন? আর কিসের প্ল্যানে? ইয়াসিনের কথায় হাছিল মুখে কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা তোকে মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে হিসেবে সব কিছু বলে দেই, আমার আবার দয়ার শরীর তো তাই। উপহাস করে বলল হাছিল, তোর কি মনে হয় তোদের এখানে আসার কারণ কি? ব্যবসায় কিছু সমস্যা হওয়ার কারণে এসেছি। কারেক্ট, সেই সমস্যাটার উৎপত্তি আমিই করেছি তোর বাপরে এখানে আনার জন্য। হাছিলের বলা কথায় ইয়াসিন অবাক হয়ে ভয় গুটিয়ে গিয়ে বলে, কেন? চলবে। গল্প হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা। শারমিন আক্তার সুবর্ণা। পঞ্চম পর্ব।